প্রিয় দর্শক, এই মুহূর্তে যারা দেশে কিংবা প্রবাসে বসে নবীনগরের কথার আজকের আরেকটি ভার্চুয়াল আড্ডায় সংযুক্ত হয়েছেন, আমি গৌরাঙ্গ দেবনাথ অপু, এডিটর নবীনগরের কথা। বরাবরের মতো সান্ধ্যকালীন আরেকটি ভার্চুয়াল আড্ডা অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ 30 এপ্রিল 2026। নবীনগরের কথার ভার্চুয়াল আড্ডার আজ হচ্ছে 441 পর্ব। অর্থাৎ গত 5 বছরে ইতিমধ্যে আমরা 440টি পর্ব শেষ করেছি এবং আপনারা যারা নিয়মিত আমাদের এই অনুষ্ঠানগুলো দেখেন, আপনারা জানেন যে মুক্তিযুদ্ধের চেতনাই নবীনগরের প্রতিচ্ছবি, এমন একটি মূল মন্ত্রকে আমরা হৃদয়ে ধারণ করে পথ চলতে শুরু করেছিলাম এবং দেখতে দেখতে ইতিমধ্যে 5 বছরে 440টি পর্ব আমরা শেষ করেছি। 441 পর্বে আপনাদেরকে ওয়ান্স সেকেন্ড স্পেশালি থ্যাংকস জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের এই অনুষ্ঠান। আপনারা সেটিও জানেন যে সমসাময়িক ঘটনার উপরে আমরা সবচেয়ে বেশি জোর দিয়ে থাকি। এছাড়া সেলিব্রিটি মানুষদের জন্ম, মৃত্যু এবং কালচারাল নানান অনুষ্ঠানও কিন্তু এই অনুষ্ঠানে নিয়মিত আমরা করবার চেষ্টা করি। আজকের বিষয়বস্তু আমরা নির্ধারণ করেছি অপসাংবাদিকতা রোধকল্পে পুলিশের একটি গণবিজ্ঞপ্তি, অতঃপর 24 ঘন্টার মধ্যেই সেটি বাতিল। আরেকবার বলছি প্রিয় দর্শক, অপসাংবাদিকতা রোধকল্পে পুলিশের একটি গণবিজ্ঞপ্তি, অতঃপর 24 ঘন্টার মধ্যেই সেটি বাতিল। আপনারা নিশ্চয়ই জেনে গেছেন যে সিলেট যিনি পুলিশের কমিশনার, তিনি গতকাল 29 এপ্রিল একটি গণবিজ্ঞপ্তি প্রচার করেছিলেন এবং সেই গণবিজ্ঞপ্তিতে ভুয়া সাংবাদিক কিংবা অপসাংবাদিকতা বিরুদ্ধে তিনি একটি যুদ্ধ ঘোষণা করেছিলেন এবং তিনি লিখেছিলেন, যে সমস্ত অনলাইন পোর্টাল অনিবন্ধিত কিংবা যেগুলোর কোনো বৈধতা নেই, সেই সমস্ত ফেসবুক কিংবা পোর্টালগুলোতে সচরাচর যেভাবে অপসাংবাদিকতা করা হচ্ছে, যেভাবে ভুয়া সাংবাদিকরা নানাভাবে সরকারকে বিব্রত করছে, সেই সমস্ত বিষয়ের উপর তিনি এই গণবিজ্ঞপ্তি জারি করে বলেছিলেন যে 1 মে অর্থাৎ 2 দিনের সময় দেওয়া হলো, এরই মধ্যে সবগুলো অনলাইন পোর্টাল যেন বন্ধ করে দেয় নিজ নিজ উদ্যোগে। তা না হলে সরকারের পক্ষ থেকে, পুলিশের পক্ষ থেকে সিলেটের এই পুলিশ কমিশনার হুঁঙ্কার দিয়েছিলেন যে সেটি বন্ধ করে দেওয়া হবে এবং কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আজকে সকালবেলা এই বিজ্ঞপ্তিটি দেখে আমি নিজেও খুব এতটাই উৎফুল্ল হয়েছিলাম যে এটি তো দীর্ঘদিন আমরা দাবি করছি মূলধারা সাংবাদিকরা যে এটি কেন বন্ধ হচ্ছে না সরকারের পক্ষ থেকে। শেষ পর্যন্ত সিলেটের একজন পুলিশ কমিশনার এত বড় একটি রিস্ক নিয়ে সেটি গণবিজ্ঞপ্তি দিলেন। আমি তার সঙ্গে কথাও বলেছি এবং তিনি আমাকে বললেন যে আপনাদের মূলধারার সাংবাদিকদের আমি সহযোগিতা চাই। যদিও আমার এই বিজ্ঞপ্তির পর গতকাল রাত থেকে আমি খুবই একটি ভয়ানক আক্রমণের শিকার হয়েছি এবং প্রত্যেকেই আমাকে নিয়ে নানান ধরনের বাজে মন্তব্য করছে। আমিও তখন বললাম যে আপনি মূলধারার সিলেটে যারা কাজ করে তাদের সঙ্গে আপনার যোগাযোগ রাখবেন এবং এই বিষয়টি কিন্তু আমাদের প্রাণের দাবি। কিন্তু প্রশ্ন উঠেছে যে যেটি শুনতে পেয়েছি যে 50% এরও বেশি হচ্ছে অপসাংবাদিক কিংবা ভুয়া সাংবাদিকরা তাকে এমনভাবে নাস্তানাবুদ করেছে এবং সর্বশেষ যেটি আমরা জানতে পেরেছি, সিলেটের 2 জন মূলধারার প্রথম আলো এবং কালের কণ্ঠের ওখানকার ব্যুরো চিফের সঙ্গে কথা বলে তারা বললেন যে বাংলাদেশের সবাই এক নামে যাকে চেনেন তিনি হচ্ছেন পিনাকি ভট্টাচার্য। পিনাকি ভট্টাচার্য একটি তার ফেসবুকে পোস্ট দিয়েছেন ওই পুলিশ কমিশনারকে নানান বিচ্ছিরি ভাষায় তিনি আওয়ামী লীগের চর, আওয়ামী লীগের বাকশালের লোক সেই বলে তিনি এই সাহস কোত্থেকে পেলেন। এরকম দেওয়ার পরে সম্ভবত পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কিংবা প্রশাসনের পক্ষ থেকে সেটি পুলিশ কমিশনারকে হয়তো সেভাবে বলা হয় এবং তিনি সেটি কিন্তু উইথড্র করেন, অর্থাৎ বাতিল করে দেন। তো সেই জন্য আমরা আজকে বলেছি যে অপসাংবাদিকতা রোধ করবে পুলিশের একটি গণবিজ্ঞপ্তি, অতঃপর 24 ঘন্টার মধ্যে কেন সেটি বাতিল। আমি চট্টগ্রাম থেকে অত্যন্ত প্রভাবশালী, আবিদ ভাই নিশ্চয়ই জানেন, সরি আমি আসলে কাউকে এখন পর্যন্ত পরিচিত করি নাই, তার আগে আমি একটু পরিচিত করি নেই। আমাদের সঙ্গে যুক্ত আছেন এই মুহূর্তে 3 জন, এর মধ্যে 2 জন গণমাধ্যমের সঙ্গে যুক্ত, আরেকজন শিক্ষকতা পেশায় যুক্ত। উপরে আছেন ডক্টর আসাদ হোসেন আসাদ, যিনি আসলে সাংবাদিকতার উপর তিনি অনেক বিদ্যালয়ে তিনি মহাবিদ্যালয়ে পড়ান, তার বাড়ি নবীনগর। এর ঠিক নিচে আছেন মোহাম্মদ আবু আবিদ, চিফ এডিটর, প্ল্যানিং, অনলাইন এবং কারেন্ট অ্যাফেয়ার্স, জনপ্রিয় মোহনা টেলিভিশন। এবং সবশেষে আমাদের সঙ্গে আছেন কালের কণ্ঠে মাল্টিমিডিয়ার যিনি নিউজ এডিটর, বার্তা প্রধান, গাউস রহমান পিয়াস। আপনাদের 3 জনকে স্বাগত জানাচ্ছি। এবং চট্টগ্রামের আয়ান শর্মা, চট্টগ্রামের অত্যন্ত প্রভাবশালী একটি দৈনিক, তিনি এর উপর একটি লেখা কিছুক্ষণ আগে লিখেছেন, মাত্র 49 মিনিট আগে। আমি সেটি পড়েই আপনাদের কাছে চলে আসবো।
আরেকজন যুক্ত হয়েছেন, আমি দেখি কে যুক্ত হয়েছেন। হ্যাঁ, আরেকজন যুক্ত হয়েছেন। শাহিন রেজা টিটু, আপনি একটু মিউট থাকবেন, আমি আপনাকে মিউট করে দিয়েছি। টিটু নবীনগর রিপোর্টার্স ক্লাবের সভাপতি। আমি আয়ানদার যে লেখাটি তিনি লিখেছেন, ভুয়া এবং নকল সাংবাদিকরা কতটা শক্তিধর বুঝিয়ে দিলেন সিলেটের পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী পিপিএমকে। সিলেট মেট্রোপলিটন পুলিশের এই কমিশনার স্বাক্ষরিত 29 এপ্রিল এক গণবিজ্ঞপ্তি প্রকাশ করে নকল সাংবাদিক কিংবা ভুয়া সাংবাদিকদের বিরুদ্ধে। এর মাত্র একদিনের মাথায় নিজেকে ওই ভুয়া নকল সাংবাদিকদের কাছে অনেকটা আত্মসমর্পণ করে আজ 30 এপ্রিল সেটি আবার বাতিলের একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করে। 29 এপ্রিল গণবিজ্ঞপ্তি তিনি বলেছিলেন, জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা 2017 সংশোধিত 2020 অনুযায়ী অনলাইন নিউজ পোর্টাল প্রকাশের জন্য নিবন্ধনের বাধ্যবাধকতা রয়েছে। অথচ লক্ষ্য করা যাচ্ছে কিছু অনলাইন নিউজ পোর্টাল কর্তৃক যথাযথ রেজিস্ট্রেশন ব্যতীত ভুল, অসত্য, ভিত্তিহীন, উদ্দেশ্য প্রণোদিত, মানহানিকর, সরকার এবং রাষ্ট্রের বিরুদ্ধে অপপ্রচার, প্রোপাগান্ডা ভিত্তিক নানান সংবাদ প্রচার করা হচ্ছে, যা জনমনে বিভ্রান্তি সৃষ্টি সহ বহির্বিশ্বেও বাংলাদেশের ভাবমূর্তি দারুণভাবে ক্ষুণ্ণ করছে। এতে আরো বলা হয়, 48 ঘন্টার মধ্যে অর্থাৎ আগামী 1 মে 2026 সন্ধ্যার মধ্যে রেজিস্ট্রেশনবিহীন এসব অনলাইন নিউজ পোর্টাল দেশি বিদেশি ডোমেইন থেকে অপসারণের নির্দেশ প্রদান করা হলো। অন্যথায় এদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এমনকি এই সমস্ত বিষয়ে যারা লাইক কমেন্ট করবেন তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু দুঃখজনক হলো, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দেওয়া আলটিমেটামের মেয়াদ 24 ঘন্টা পার না হতেই ওই গণবিজ্ঞপ্তিটি উইথড্র করা হলো। প্রশ্ন উঠেছে, আয়ন শর্মা প্রশ্ন করেছেন, চট্টগ্রামের প্রখ্যাত সাংবাদিক নেতা। প্রশ্ন উঠেছে, এই গণবিজ্ঞপ্তিটি হঠাৎ করে পুলিশ কমিশনার দিতে গেলেন কেন এবং তিনি সেটি আদৌ দিতে পারেন কিনা, আবার কেনই বা তিনি সেটি প্রত্যাহার করলেন। আমাদের প্রশ্ন, তাহলে কি মূলধারার সাংবাদিকদের চেয়ে ভুয়া এবং নকল সাংবাদিকরাই শক্তিশালী? শুরুতে আসতে চাই মোহনা টেলিভিশনের চিফ নিউজ এডিটর জনাব মোহাম্মদ আবু আবিদ, আমার অত্যন্ত প্রিয় ভাজন। আবিদ ভাই। ধন্যবাদ গৌরাঙ্গ দা, আমাকে শুনতে পাচ্ছেন আশা করি পরিষ্কারভাবে। একদম একদম পরিষ্কার। ওকে, আমি শুরুতেই সকলকে স্বাগত জানাচ্ছি এবং আমি আজকে বোধহয় প্রথম যে আমি আপনার লাইভে আপনার উপস্থাপনার যতটুকু অংশ ছিল, আমার কেন যেন মনে হয়েছে উপস্থাপকের জায়গা থেকে আপনি বারবারই বিষয়টিও আসলে অপসাংবাদিকতা রোধে পুলিশের গণবিজ্ঞপ্তি অতঃপর 24 ঘন্টা বাতিল, এবং আপনার শুরুতেই বক্তব্যে যেটি প্রকাশ পেয়েছে যে বাতিল করাটি আপনার পছন্দ হয়নি, একেবারেই যদি আমি সাদা বাংলায় বলতে চাই, বিকজ মূলধারার সাংবাদিকরা চায় অপসাংবাদিকতা বন্ধ হোক, আমিও চাই অপসাংবাদিকতা বন্ধ হোক, কিন্তু সেই অপসাংবাদিকতা বন্ধ করার দায়িত্বটা কার? সেই অপসাংবাদিকতা বন্ধ করার অধিকারটা কার? সেই অপসাংবাদিকতা কি শুধুমাত্র সিলেটেই বন্ধ হবে, কিংবা সিলেটের এই একটি ঘটনা আজকে আমাদেরকে কি বার্তা দিচ্ছে? আমি মনে করি পুলিশ কমিশনার নিশ্চয়ই না জেনে, না বুঝে কিংবা আইনের লঙ্ঘন করেছে এমনটি আমি বলতে চাই না, যদিও তাকে নিয়ে অনেক পোস্ট হয়েছে, অনেক আইন বিশেষজ্ঞ বলেছে বিআরসিসি ছাড়া কেউ ডোমেন বন্ধের নির্দেশ দিতে পারে না। তিনি কি বিআরসিসির সাথে কথা বলেছেন আমি আসলে জানি না, যেহেতু ব্যক্তিগতভাবে পুলিশ কমিশনারের সাথে আমার কথা হয়নি। আমি পুলিশ কমিশনারের সাথে সম্মান রেখেই, তার প্রতি যথেষ্ট পরিমাণ সম্মান রেখেই একটি কথা বলতে চাই, যে আপনি অপসাংবাদিকতার রোধে আপনি অনিবন্ধিত নিউজ পোর্টাল 48 ঘন্টার মধ্যে বন্ধ করার নির্দেশ দিয়েছেন। এই জায়গাটিতে যদি শুধু একটি শব্দ ব্যবহার করা হতো, আমার মনে হয় পুলিশ কমিশনারকে 24 ঘন্টার মধ্যে তার নির্দেশনা প্রত্যাহার করার প্রয়োজন পড়তো না। সে জায়গাটি আসলে কি? সে জায়গাটি হলো অপসাংবাদিকতা আসলে কারা বেশি করে। আমি কিন্তু
যারা অনিবন্ধিত নিউজ পোর্টাল, তাদের মধ্যে আমি দুটো ভাগে ভাগ করি সব সময়। একটি হলো আপনি অনিবন্ধিত কিন্তু আপনি আবেদিত, অর্থাৎ আপনি আবেদন করেছেন তথ্য মন্ত্রণালয়ে, আপনি এসবি এনএসআই এর নজরে আছেন, আপনি রাষ্ট্রের কোনো ক্ষতি করছেন কিনা, আপনি পুলিশের নজরে আছেন, আপনি গোয়েন্দা সংস্থার নজরে আছেন, আপনি সরকারের কাছে আবেদন করেছেন। এখন সরকার কেন সেটা ডিলে করছে, সরকার কেন আপনাকে রিজেক্ট বা আপনাকে সাকসেস দিচ্ছে না, সেটা নিয়ে কিন্তু আমাদের প্রশ্ন আছে সাংবাদিক নেতাদের মধ্যে। এটা একটা বড় প্রশ্ন। তো তিনি যদি সেখানে অনিবন্ধিত না লিখে তিনি যদি লিখতেন আবেদিত নিউজ পোর্টাল এবং নিবন্ধিত নিউজ পোর্টাল ব্যতীত যে সকল নিউজ পোর্টাল রয়েছে, যে সকল নিউজ পোর্টাল শুধুমাত্র ফেসবুক ভিত্তিক, যারা এখনো তথ্য মন্ত্রণালয়ে একটি ট্রেড লাইসেন্স কিংবা একটি পৌরসভার লাইসেন্স নিয়ে আবেদন করার মতো সক্ষমতা যাদের নেই, আমি মনে করি তাদের নিউজ চ্যানেল চালানোর কিংবা নিউজ পোর্টাল চালানোর কোনো অধিকারই নেই বাংলাদেশে। এটি একটি সহজ বাংলায় সহজ ভাষায় একটি কথা। কিন্তু তিনি সেখানে যেই বিষয়টি উল্লেখ করেছেন অনিবন্ধিত নিউজ পোর্টাল, আমি এর ঘোর বিরোধিতা করছি। আমি বারবার করে বলছি যে বাংলাদেশের নিউজ পোর্টাল নিবন্ধন আইনটা খুব জটিল করে রাখা হয়েছে, খুবই জটিল। আমি নিজে একটি নিউজ পোর্টাল অনুমতির জন্য মাসের পর মাস, বছরের পর বছর আমি ঘুরছি, অবশেষে পেয়েছি, সেটা ভিন্ন প্রেক্ষাপট। লিঙ্ক লবিং, আমি ওপেন প্ল্যাটফর্মে বলছি, লবিং ছাড়া আপনি বাংলাদেশে নিউজ পোর্টাল আশা করতে পারেন না। আমি একেবারে চ্যালেঞ্জ করে লিখে দিতে পারি এটা। আপনি যতই প্রখ্যাত সাংবাদিক হন, আপনি কারো তদবির ছাড়া বাংলাদেশে নিউজ পোর্টাল আপনি আশা করতে পারেন না। আপনি সেটা যে সরকারের আমলেই হবে হোক, আপনি সেটা গত সরকারের আমলে বলেন, অন্তর্বর্তী সরকারের আমলে বলেন, আর বর্তমান সরকারের আমলে বলেন, এটাই চরম বাস্তবতা। বাস্তবতার জায়গায় হলো আমরা অনলাইন পোর্টাল, হাজার হাজার লাখে লাখে অনলাইন পোর্টাল জালের ন্যায় ছড়িয়ে আছে, কিন্তু এদের অনুমতিটা কি আমরা সহজলভ্য কিংবা অনুমতিটার যেই প্রসেস সেই আমি আরেকটি ব্যাপার যুক্ত করতে চাই। অনেক সম্পাদক আছেন, প্রখ্যাত সম্পাদক। আমি চট্টগ্রামকে উল্লেখ করে বলতে চাই, আমি জানি না এটা কিভাবে নিবে চট্টগ্রামের সাংবাদিকরা, আমাকে ক্ষমা করবেন, আমি চট্টগ্রামে অত্যন্ত কনিষ্ঠ মানুষ। আপনি জানেন যে চট্টগ্রামে আমি একসময় সাংবাদিকতা করতাম। চট্টগ্রামের অনিবন্ধিত পোর্টালের অনেক সাংবাদিক সম্পাদকরা প্রেস ক্লাবের সদস্য। আপনি একবার চিন্তা করেন, চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য। কি অনেকে জানেই না যে আবেদন কিভাবে করতে হয়, অনেকে জানেই না যে ট্রেড লাইসেন্স কিভাবে করতে হয়। আপনাকে আমি আরেকটা মজার তথ্য দিই, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে অনলাইন নিউজ পোর্টাল নামে কোনো ট্রেড লাইসেন্স হয় না। তাহলে আমি কিভাবে অ্যাপ্লাই করব? মানে বাংলাদেশের আইনগুলো কতগুলো সাংঘর্ষিক ব্যাপার আপনি একটু বুঝেন। ট্রেড লাইসেন্স ছাড়া তো আপনি ব্যাংক অ্যাকাউন্ট করতে পারবেন না, অথচ আবেদনের জন্য কিন্তু আপনার ট্রেড লাইসেন্সও লাগবে, ব্যাংক অ্যাকাউন্টও লাগবে। তাহলে আপনি কিভাবে আবেদন করবেন? তখন আমাকে একটা অন্য পথে যেতে হলো, সেটা কি অনলাইন নিউজ এজেন্সি। আমি ট্রেড লাইসেন্স বাইর করলাম, বের করে আমি সেটি দিয়ে জমা দিলাম। পরবর্তীতে সচিব মহোদয়ের বিশেষ সুনজরে এটি আর দেখা হলো না। কিন্তু এটা তো ইল্লিগাল, এটা তো ইল্লিগাল যে আপনি অনলাইন নিউজ পোর্টাল আপনি অপশনই রাখেন নাই। আমি সিটি কর্পোরেশনের তৎকালীন প্রশাসক যিনি ছিলেন তাকে আমি নিজে ফোন দিয়েছি যে অনলাইন নিউজ পোর্টালের তো আপনার অপশনই নাই আপনার ওইখানে, তাহলে আপনার স্টাফরা কিভাবে আমাকে ট্রেড লাইসেন্স ইস্যু করবে? যেহেতু আপনার ট্রেড লাইসেন্সটা ই ট্রেড লাইসেন্স, আপনার তো অনলাইনে অপশন থাকতে হবে। তো এই যে সিলেট মহানগর পুলিশ যেই বিজ্ঞপ্তি জারি করেছে, সেই জারির আগে তার জানা উচিত ছিল অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধন বাংলাদেশের আইন, যেই আইনের কথা তিনি বলেছেন সংশোধিত 2020, সেই আইন আদৌ তিনি পুরোটুকু পড়েছেন কিনা। সেখানে আবেদিত যারা করে, আবেদন যারা করে মন্ত্রণালয় পর্যন্ত, পিআইডি কাছে আবেদনটা করতে হয় প্রধান তথ্য অধিদপ্তরে। সেই তথ্য অধিদপ্তরে প্রধান তথ্য অফিসার বরাবর যারা আবেদন করে তারা কিন্তু অপসাংবাদিক না, এটা আমি লিখে দিতে পারি। বিকজ তারা সাংবাদিকতার এথিক্স মেনটেন করেই আবেদনে এত এত কাগজ, সেই ফাইলটা এতটা উঁচু হয় আবেদনের ফাইলটা।
এত এত উঁচু কাগজ যারা কমপ্লিট করে, আমি দুঃখ প্রকাশ করছি অন্যান্য অতিথির কাছ থেকে যে আমার একটি প্রোগ্রাম থাকার কারণে আমি আমার পুরো বক্তব্যটা একসাথে দিচ্ছি এবং একটু অগোছালো বক্তব্য দিচ্ছি। আমি বক্তব্য দিয়েই আসলে আমি আরেকটি প্রোগ্রামে আমি যুক্ত হব। তো আপনাদের কিছুটা সময়। আবিদ ভাই 10 সেকেন্ড একটু যদি আমি থামাই, যেহেতু আপনি চলে যাবেন এবং আপনি কিন্তু মূল বিষয়টা কিন্তু মোটামুটি আমার মনে হয় চক আউট হয়ে গেছে। আপনি আসলে কি বলতে চাচ্ছেন, আপনি একদম পরিষ্কার বাংলায় যদি আমি বুঝে থাকি, আপনি বলেছেন যে মূলত তিনি যে গণবিজ্ঞপ্তিটি দিয়েছেন সেখানে তিনি অনিবন্ধিত শব্দটির বদলে যদি তিনি বলতেন বা লিখতেন যে আবেদিত এবং যেটা নিবন্ধিত, এই দুটো শব্দ জুড়ে দিলেই হয়তো আজকে এই ঝামেলাটাই তিনি পড়তেন না। কিন্তু আমি যদি আপনাকে সরাসরি প্রশ্ন করি, আপনি যেহেতু মূলধারায় আছেন এবং চট্টগ্রামে আপনি অত্যন্ত খ্যাতনামা একজন সাংবাদিক, আমি সামনে থেকে আপনার ২ বার কি ৩ বার বক্তব্য শোনার আমার সৌভাগ্য হয়েছে। অসাধারণ আপনি বলেন এবং মোহনা টেলিভিশনের চিফ নিউজ এডিটর হিসেবে আপনি দায়িত্ব পালন করছেন। কিন্তু আপনি কি এই পুলিশ কমিশনার সেটি বুঝেই হোক না বুঝেই হোক যে উদ্যোগটি নিয়েছেন এবং বিশেষ করে এই যে ধরনের ভুয়া সাংবাদিকতা হচ্ছে, অপসাংবাদিকতা হচ্ছে, যেটি নিয়ে আপনি কথা বলেন, আপনি চট্টগ্রামে বহুবার বলেছেন। আমি শুনেছি, আই ওয়াজ প্রেজেন্ট দেয়ার। বাট আপনি আজকে কেন এই ছোট্ট একটি শব্দের ব্যবহার হয়তো ওলটপালট হয়ে গেছে, সেই জন্য পুলিশ কমিশনারকে এতটা চপেটাঘাত করছেন? এই উদ্যোগটিকে কি আপনি স্বাগত জানাতে পারছেন না কেন? আমি ঠিক বুঝতে পারছি না। না, এখানে প্রশ্ন আছে। শব্দটি ছোট্ট, কিন্তু শব্দটির সাথে জুড়ে আছে অনেকগুলো নিউজ পোর্টাল। আমি সিলেটে কথা বলেছি, আমি তাদের সাথে কথা বলেছি। আপনি জানেন সরকার এসেছে মাত্র ২ মাস এবং এই সরকারের আমলে অনেকগুলো সংবাদ পোর্টাল, যে নিউজ পোর্টাল, তারা আবেদন করেছে। সেহেতু আবেদিত যদি তিনি লিখতেন, সে জায়গায় কিন্তু তিনি অনেকটা প্রেসার কম পেতেন। বিকজ যারা আবেদন করে, আপনি তো আবিদ ভাই জানেন যে আবেদিতের সংখ্যাটাও কিন্তু এখন যেভাবে ভুয়া নিউজ পোর্টাল কিংবা অনিবন্ধিত যে নিউজ পোর্টাল থেকে নানান ধরনের মানে এত মানে অগুছালো, তারপর এগুলো কি বন্ধ হোক সেটা আপনি চান না? না, বন্ধ অবশ্যই হোক, সেটি আমি চাই। তবে বন্ধ করার অথরিটিটা কার, আমি সেটা জানতে চাই। অথরিটিটা কি বাংলাদেশ পুলিশকে দেওয়া হয়েছে? আপনি কি জানেন যে ভূমির বিষয়ে বাংলাদেশ পুলিশ কোনো পদক্ষেপ নিতে পারে না? ভূমি সংক্রান্ত কোনো বিষয় সেটা কোর্টের নিতে হয়। ঠিক একইভাবে পত্রিকার বিষয় ডিসি কে সিদ্ধান্ত নিতে হবে এবং অনলাইন নিউজ পোর্টালের বিষয়ে স্পষ্ট ভাষায় লেখা আছে মন্ত্রণালয়কে সিদ্ধান্ত নিতে হবে। কেন আমরা ইউনূস সরকারের আমলে কি দেখিনি ১ ঘন্টার নোটিসে বাংলা এডিশনের মতো জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল, যাকে একদিনে পারমিশন দিয়ে দেওয়া হয়েছিল, আবার ১ ঘন্টার নোটিসে তাকে, আপনারা জানেন যে এই নিউজ পোর্টালটা কার, বিখ্যাত একজন সাংবাদিকের, আমি নাম নিলাম না, ১ ঘন্টার নোটিসে ডিরেক্ট ডোমেন ব্লক করে দেওয়া হয়েছে এবং সে ডোমেন বিএনপি সরকার এসে এখনো কিন্তু খোলেনি। আমি গতকালকে আমার বাংলা এডিশন আমাকে নিয়ে একটা ফিচার করেছে, আমি কিন্তু বাংলাদেশে ভিপিএন চালু করে আমাকে ওই ডোমেনে ঢুকতে হয়েছে। বিআরসি কিন্তু ওই ডোমেনটা অফ করে দিয়েছে। অতএব তথ্য মন্ত্রণালয়, আমরা বিষয়টা ক্লিয়ার হয়েছে। আমি যদি আপনাকে আমি একটু সময় নিচ্ছি, মোটামুটি এটা সিলেটের সমস্যা না। তথ্য মন্ত্রণালয় চাইলেই তো একদিনে বিআরসিসি কে বলে যে আমাদের নিবন্ধিত এই কয়টা, আমাদের আবেদিত এই কয়টা, খুব বেশি না কিন্তু নিবন্ধিত আর আবেদিত সংখ্যা কিন্তু খুব বেশি না, একেবারে আহামরি বেশি না। এগুলা বাদে গোয়েন্দাদের কাছে যথেষ্ট পরিমাণ রিপোর্ট আছে। আমি একেবারে ওপেন প্ল্যাটফর্মে বলছি, প্রত্যেকটা জায়গার এসবির কাছে, সেখানকার এনএসআই এর কাছে, সেখানকার ডিজিএফআই এর কাছে রিপোর্ট আছে, থানা ভিত্তিক কতগুলো অনলাইন নিউজ পোর্টাল আছে। সুতরাং সেই তথ্য মন্ত্রণালয় চাইলেই তো, তথ্যমন্ত্রীকে আমি নিজে বলেছি, আপনি যেটা আমাকে বলেছেন যে অপসাংবাদিক রোধে আমি বারবার বক্তব্য রেখেছি, আজ কেন আমি অপসাংবাদিকদের পক্ষে কথা বলছি? আমি অপসাংবাদিকদের সাংবাদিকতার পক্ষে কথা বলছি না। আমি যেটি বলছি, ভুলভাবে, ভুল নিয়মে, ভুল ওয়েতে আপনি যখনই কাজ করতে যাবেন, আপনি তো তখনই বাধার সম্মুখীন হবেন। আপনি দেখেন কালকে থেকে যতগুলো প্রশ্ন যথার্থভাবে আসা হয়েছে,
প্রত্যেকটি প্রশ্নই কিন্তু প্রশ্নবিদ্ধ করা হয়েছে একটি লাইনে, যে সিলেট মহানগর পুলিশ কমিশনার এই অধিকার রাখে কিনা এই প্রজ্ঞাপন জারির। এই প্রজ্ঞাপন আচ্ছা, জারি যদি এই তথ্য ক্ষেত্রে মন্ত্রণালয় থেকে হতো তাহলে কিন্তু একদম কেউ একদম আমি এই মূলধারা বলেন, জায়গাটাতেই অপসাংবাদিক আমি বলেন, আবিদ কেউ ভাই বলেন। আবিদ ভাই এই জায়গাটাতে আমি আপনার কাছ থেকে একটা ক্লিয়ার বার্তা চাচ্ছি। সেটি হচ্ছে এই যে আপনি বললেন যে আবেদিত শব্দটি এবং নিবন্ধিত, যারা আবেদিত এবং যারা নিবন্ধিত এই দুটো শব্দ ব্যবহার করে একই প্রজ্ঞাপন বা গণবিজ্ঞপ্তি যদি সেটি ইনফরমেশন মিনিস্ট্রি কিংবা হোম মিনিস্ট্রি কিংবা সর্বশেষ আপনি যেটি বললেন যে সেটি একমাত্র জেলা প্রশাসক, যিনি ডিএম ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, তিনি সেটা দিতে পারেন। আমরা ধরে নিলাম এটি যদি ওইভাবে হতো, তাহলে আপনি কি এই প্রজ্ঞাপনটিকে কিভাবে দেখতেন? মানে ভুয়া একেবারেই স্বাগত সাংবাদিকতা। জানান, একেবারেই স্বাগত অনেক জানাতাম। ধন্যবাদ। তার মানে আপনি প্রসেসটির উপরে আপনার ক্ষোভ, অর্থাৎ যিনি এটা করতে পারেন না, কিন্তু উদ্যোগটাকে আপনি স্বাগত জানাচ্ছেন। আমি তো এই উদ্যোগ চাই। আপনি ইলেকশনের আগে দেখেছেন যে মাননীয় তথ্যমন্ত্রী এখন যিনি দায়িত্ব পালন করেছেন, আমাদের সকলের প্রিয় স্বপন ভাই, তাকে আমি পার্সোনাল ইন্টারভিউ করেছি এবং আমি পার্সোনাল ইন্টারভিউতে একটি পর্যায়ে আমি তাকে প্রশ্ন করেছি যে এই যে মোবাইল সাংবাদিক মানে কিন্তু মজুর রিপোর্টারদেরকে আমি ছোট করিনি। আমি মোবাইল সাংবাদিক বলতে বুঝিয়েছি তারই এলাকায় বরিশালে এমন কিছু সাংবাদিক রয়েছে যাদের একটা নিউজ পোর্টাল 5,000 টাকা দিয়ে কেনারও সামর্থ্য নাই, শুধু ফেসবুকে একটা পেজ খুলেছে, একটা মোবাইল নিয়ে বের হয়ে গিয়েছে। আমি বলেছি আপনি তথ্যমন্ত্রী, আপনি এই জায়গায় কি ভূমিকা পালন করবেন? তিনি আমাকে আশ্বস্ত করেছিলেন যে সাংবাদিকদের একটি ডাটাবেস তৈরি করা হবে, সেই ডাটাবেসের মাধ্যমে তিনি পর্যায়ক্রমে, যেহেতু এটি পুরো বাংলাদেশে লাখে লাখে তৈরি হয়ে গিয়েছে এবং এটি কিন্তু একটি কর্মসংস্থানও, মানে ইফ ইউ ডোন্ট মাইন্ড আমি আজকে একেবারেই পরিষ্কার ভাবে বলছি, এটি কিন্তু একটি কর্মসংস্থানও। বিশাল সংখ্যক একটা মানুষ, বিশাল সংখ্যক অনেকগুলা পরিবার এই কর্মসংস্থানের সাথে জড়িত। যদিও কর্মসংস্থানটা অবৈধ এবং মূলধারার সাংবাদিকদের শুধু নয়, পৃথিবীর সকল সাংবাদিকদেরকে অপমান অপদস্থ করছে। আমি 1 মিনিটে আমার বক্তব্য শেষ করব। আমি শুধু লাস্টে একটি লাইনই বলতে চাই, এখনো সিলেট মহানগর পুলিশ কমিশনার যেই উদ্যোগটি নিয়েছে সেই উদ্যোগটি নেওয়া উচিত আমাদের মাননীয় তথ্যমন্ত্রীর। আমি মাননীয় তথ্যমন্ত্রীকে ব্যক্তিগতভাবে এখনই লাইভ শেষ করে হয়তোবা কল দিব এবং কল দিয়ে এই প্রজ্ঞাপন যেন তথ্য মন্ত্রণালয় থেকে জারি করা হয় সেই ব্যবস্থা যেন তিনি গ্রহণ করেন এবং তথ্য মন্ত্রণালয় জারি করবেন 64টি জেলা প্রশাসক বরাবর। জেলা প্রশাসক যেন এই ব্যাপারে স্টেপ নেয় যে যেহেতু আবেদিত শব্দটা কেন আমি রাখতে চাচ্ছি, একটা অনলাইন নিউজ পোর্টাল আবেদন করার পরে প্রায় 2 বছর লেগে যায় আমাদের দেশে নিবন্ধন পেতে। একেবারে আপনি তদবির করেন আর যা করেন, অন্তর্বর্তী সরকারের আমলে 1-2 ঘন্টায় কিছু পোর্টাল পাইছে, তারা আবার 1-2 ঘন্টায় ভ্যানিশও হয়ে গেছে। ওইটাকে আপনি উদাহরণ হিসেবে আনতে পারেন না। আপনি গত 10 বছরে আপনাকে দেখতে হবে যে আসলে কতদিন লাগে আবেদন করার পরে একটা নিবন্ধন রেজিস্ট্রেশন পেতে। সুতরাং আমি মন্ত্রী মহোদয়কে অনুরোধ করব এবং আমি আরেকটি বিষয় ওপেন প্ল্যাটফর্মে বলতে চাই, মাননীয় তথ্য সচিব মহোদয়া অত্যন্ত, তিনি মহিলা মানুষ কিন্তু অত্যন্ত ক্রিয়েটিভ এবং অত্যন্ত তিনি এইসবের বিপক্ষে দাঁড়াতে চান। আমরা সাংবাদিক হিসেবে লজ্জিত। আমি আজকে ওপেন প্ল্যাটফর্মে বলছি, আমি অনেক জায়গায়, সোহাগ ভাই উপস্থিত হয়েছেন আমাদের চিটাগাংয়ের বাংলাদেশেরই অন্যতম সাংবাদিক নেতা, তিনিও জানে অনেক জায়গায় আমি নিজেকে অধিকাংশ জায়গায় সোশ্যাল ওয়ার্কার পরিচয় দেই, অথচ আমি মোহনা টিভির চিফ এডিটর প্ল্যানিং অনলাইন অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স, অর্থাৎ মোহনা টিভির সর্বোচ্চ পর্যায়ে বসেও আমি নিজেকে একজন সোশ্যাল ওয়ার্কার পরিচয় দেই। কেন দেই? বিকজ সাংবাদিক শুনলেই মাছওয়ালা থেকে গাছওয়ালা, ডিসি থেকে এসপি, সবার মধ্যে আছে বিরক্তি। এই বিরক্তি কেন তৈরি হলো? এই বিরক্তি তৈরি হলো এই ফেসবুক। আপনারা দয়া করে মোবাইল সাংবাদিক বলবেন না, এখানে মোবাইল সাংবাদিক বললে আবার মজুরি রিপোর্টারদেরকে ছোট করা হচ্ছে। পৃথিবী জুড়ে এখন মজুরি রিপোর্টারদের রাজত্ব চলতেছে, আপনারা বাংলাদেশে মোবাইল সাংবাদিক বলে আপনারা কেন মজুরি রিপোর্টারদেরকে ছোট করবেন? আর বিবিসি যেখানে মোবাইল দিয়ে রেকর্ড নিচ্ছে, আল জাজিরা যেখানে মোবাইল দিয়ে রেকর্ড নিচ্ছে, মানে বড় বড়
প্রেসিডেন্টরা মোবাইলের সামনে বসে বক্তব্য দিচ্ছে, সেখানে আমি আজকে আপনার সাথে মোবাইল নিয়ে যুক্ত হয়েছি, তাহলে আমিও তো মোবাইল সাংবাদিক, আমিও তো মোবাইল সাংবাদিকের অংশ। তাহলে আপনারা মোবাইল সাংবাদিক না বলে বরং বলুন ফেসবুক সাংবাদিক, বরং বলুন ইউটিউব সাংবাদিক, বরং বরং বলুন সোশ্যাল মিডিয়া সাংবাদিক। অনলাইন পোর্টাল যেগুলো আবেদিত এবং নিবন্ধিত সেগুলো বাদে এই ফেসবুক, এই ইউটিউব, এই টিকটক, কিছু সাংবাদিক আছে টিকটকে বিখ্যাত, সে আমার চেয়েও বিখ্যাত, মাঝে মাঝে তাদের থেকে আমাকে শিখতে হয়, মাঝে মাঝে তাদের ফলোয়াররা আমাদেরকে শেখাতে আসে সাংবাদিকতা কি জিনিস, সাংবাদিকতা কিভাবে করতে হবে। অতএব এ থেকে আমিও মুক্তি চাই, আপনাদেরও মুক্তি ঘটুক, সেই কামনা ব্যক্ত করি। সেই কামনা একমাত্র একমাত্র পালন করতে পারে বাংলাদেশ সরকার তথা তথ্য মন্ত্রণালয়, এবং তথ্য মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে নির্দেশনা দিবেন 64টি জেলার 64টা জেলা প্রশাসককে যে আপনারা এটি করুন। এটি কিন্তু করার চেষ্টা করা হয়েছিল বিগত সরকারের আমলে, কিন্তু সিন্ডিকেটটা এতটাই বড় যে বিগত সরকারের মন্ত্রীও এই বিষয়ে আগাতে পারেননি। আমি যতটুকু ব্যক্তিগতভাবে জানতাম যে মন্ত্রী চেয়েছিলেন, কিন্তু মিনিস্ট্রির সিন্ডিকেটটা এতটাই বিশাল যে এই সাংবাদিকদেরকে তারা এতটাই ভয় পায়। ভয় পাওয়ারও কারণ আছে, বিকজ আমি 30 সেকেন্ডে শেষ করব। ভয় পাওয়ারও কারণ আছে, কেননা আমাদের মোহনা টিভিতে যেই ভিডিও ভিউ হয় 1 মিলিয়ন, ওই ভুয়া চ্যানেলে যেহেতু ভুয়া ভুয়া খবর ছড়ায় এবং একটি ফলোয়ার খুব বেশি, ওই ভিডিও ভিউ হয় 10 মিলিয়ন। এবং ওই 10 মিলিয়ন ভিউ যখন হয় তখন সচিবের চাকরি নিয়ে কিন্তু টানাটানি শুরু হয়ে যায়। তখন কিন্তু সরকার বিবেচনা করে না যে এটা কালের কণ্ঠ, নাকি এটা মোহনা টিভি, নাকি এটা প্রথম আলো, নাকি এটা আনোয়ার টিভি। আমি জানি না, আনোয়ার টিভি আজকেই হয়তো আমাকে নিয়ে ট্রল করতে পারে। তো এই জায়গাটা থেকে আমি বলতে চাই সরকারেরও উচিত, সরকারেরও উচিত একেবারে সর্বশেষ কামনা যেটা করি, মূলধারার সাংবাদিক হিসেবে, মূলধারার সাংবাদিক যেমন সাংবাদিক, অনলাইন পোর্টালের সাংবাদিক ও সাংবাদিক, আইপিটিভির সাংবাদিক ও সাংবাদিক, এবং আবেদিত অনলাইন নিউজ পোর্টালের সাংবাদিকরাও সাংবাদিক, আমরা এ সকল সাংবাদিকরা একসাথে একভাবে ঐক্যবদ্ধ কণ্ঠে আমরা একসাথে বলি, সোশ্যাল মিডিয়া সাংবাদিকদেরকে বন্ধ করুন, রোধ করুন, তাদেরকে একটি নিয়ম নীতির মধ্যে এনে তাদের কার্যক্রম বিলুপ্ত ঘোষণা করুন। ধন্যবাদ সকলকে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ মোহাম্মদ আবু আবিদ, আমাদের চিফ এডিটর মোহনা টেলিভিশন। আমি আপনাকে ছোট্ট একটি প্রশ্ন করে আমি 10 সেকেন্ড উত্তর দিবেন, তারপর আমরা নেক্সট আলোচকের কাছে আসবো। সেটি হচ্ছে যে আপনি কিন্তু এই যে সিলেটের পুলিশ কমিশনার মিস্টার চৌধুরী যে উদ্যোগটি নিয়েছেন সেটিকে আপনি সাধুবাদ জানিয়েছেন। আপনি শুধু বলেছেন যে তিনি সেটি দিতে পারেন কিনা। বিশেষ করে আপনি বলেছেন যে তথ্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয় যদি ঠিক একই বিজ্ঞপ্তিটি দিতেন এবং 64 জেলার জেলা প্রশাসকের মাধ্যমে এটি এক্সিকিউট করতেন, তাহলেই বিষয়টা একদম ফ্রেশ হয়ে যেত সবার কাছে। তার মানে হচ্ছে পুলিশ কমিশনার মহোদয় যেটি করেছেন সেটি খুব ভালো উদ্যোগ ছিল, শুধু প্রসেসটা সম্ভবত আপনি যেটি বলতে চেয়েছেন যে আসলে এটি এভাবে না করে ওভাবে করলেই ভালো হতো। তার মানে উদ্যোগটিকে আমরা স্বাগত জানাই। অনেক ধন্যবাদ আবিদ ভাই, আপনি অনেকদিন পর আমাদের নবীনগরের কথাই এসেছেন। আপনি আর 2 মিনিট থাকবেন। আমরা একটু আসতে চাই ডক্টর আসাদ হোসেন আসাদ, যিনি অসাধারণ বিশ্লেষণ করেন, তিনি রাজনৈতিক বিশ্লেষকও। আসাদ, আপনি যদি আমাদের মোহনা টেলিভিশনের আবিদ ভাইয়ের পুরো বিষয়টি আপনি শুনতে পেয়েছেন, এবং তিনি কিন্তু বলেছেন আজকের যে বিষয়বস্তু, যে অপসাংবাদিকতা, ভুয়া সাংবাদিকতা বা ভুয়া সাংবাদিকদের যে কার্যক্রম সেটি রোধ করবে। তিনি একদম পরিষ্কার আরো সুন্দর করে বলেছেন যে ফেসবুক জার্নালিজম, যেটি ফেসবুক সাংবাদিকতার মাধ্যমে আমাদের মূল ধারাকে একেবারে বিধ্বস্ত করছেন প্রতিদিন, তাদের বিরুদ্ধে যে উদ্যোগটি পুলিশ কমিশনার নিয়েছেন, একই উদ্যোগ শুধু একটি শব্দ যুক্ত করে আবেদিত, সেটি তথ্য মন্ত্রণালয়ের মাধ্যমে যেন ডিসি মহোদয়রা করেন। আপনার সঙ্গে কি যোগ করবেন ডক্টর আসাদ? আমি আবিদ ভাইকে ধন্যবাদ জানাচ্ছি ওনার এই অনেক গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল কিছু কথা বলার জন্য, এবং টেকনিক্যাল কিছু বিষয় তো আছেই সেখানে। কিন্তু আমার মনে হয় আমাদের যে এই সিলেটের যে আমাদের পুলিশ কমিশনার মহোদয় যে বিষয়টার উদ্যোগ নিয়েছিলেন, এটার প্রসেসে একটু আমাদের হয়তো ব্যতিক্রম ঘটে গেছে, যেটা হয়তো এই প্রসেসটা এইভাবে না হয়ে ওভাবে হতো। কিন্তু ধরেন প্রজ্ঞাপন কারা করতে পারে? সরকারি যে কোনো সংস্থাই জনস্বার্থে একটা প্রজ্ঞাপন জারি করতে পারে। কিন্তু যেহেতু এখানে আমাদের একটা মন্ত্রণালয় রয়েছে, যেটা আমাদের এখানে সর্বাধিক ক্ষমতাধারী একটা রাষ্ট্রের একটা
আমি কি বলবো, একটা 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 অংশ, অনেকগুলো অংশের মধ্যে তথ্য মন্ত্রণালয়, সেখান থেকে যদি এই আদিষ্ট হয়ে এই জিনিসটা আসতো, সেই কারণে। আর আমি যতটুকু বুঝেছি, এই আমাদের এই পুলিশ কর্মকর্তার যেই আহ, ইয়েটা ছিল, স্টেপসটা ছিল, উনি আসলে ওই যেটা আমাদের এই আবিদ ভাই বললেন, যে সোশ্যাল মিডিয়াতে যে জিনিসগুলো ঘটে আসলে, উনি বললেন যে কর্মসংস্থান হয় এখানে অনেক মানুষের, কিন্তু এই কর্মসংস্থানটা আমার মনে হয় আবিদ ভাই খুব ভালো জানেন, এই কর্মসংস্থানটা করতে গিয়ে চাঁদাবাজির মধ্যে পড়ে যায় এলাকার মানুষজন, সাধারণ নিরীহ মানুষ। মানে একটা মানুষ কিছু একটা করে খাবে। আমি নবীনগরের মানুষ, আমি নবীনগরে যখন যাই, তখন আমি 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 অনেস্টলি বলি, আমার নবীনগরে এই 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 গৌরাঙ্গ দেবনাথ, অপু এবং এর লেভেলে যারা কিছু কাজকর্ম করেন, আমার বন্ধু লেভেলে যারা আছেন, সিনিয়র জুনিয়র মিলে, এর থেকে অন্তত 10 গুণ মানুষ সেখানে আছেন যারা শুধু টাকার জন্য বিভিন্ন দরজায় গিয়ে ধর্ণা দেন, এবং সাংবাদিক মানেই তাদের কাছে একটা জলাতঙ্ক রোগ, মানে রোগের মতো। ব্যাপারটা হচ্ছে সেটা, এই পুলিশ মহোদয় আসলে ওই জিনিসটার উপরে হাত দিতে চেয়েছিলেন। আর বেসিক্যালি আমি একটু যদি ঘুরিয়ে বলি কথাটাকে, কন্টেন্ট যারা ক্রিয়েট করছেন ভিজুয়াল মিডিয়াতে, এটা হলো ফ্যাক্ট। এই যে শ্রদ্ধেয় আমার সিনিয়র ভাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র পিনাকিদার কথা কথা আসছেন, মানুষ তো, সাংবাদিকের তো সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে ভাষা। আমি অপুকে বলেছিলাম যে সাংবাদিকতার মধ্যে যতগুলো, এই যে জার্নালিজম যে শব্দটা, আমি অনুরোধ করব যারা এই কন্টেন্ট ক্রিয়েট করে, জার্নালিজম শব্দটা সার্চ করে দিয়ে ওরা যাতে গুগলে গিয়ে সার্চ করলে, বেশি না, 10-12 লাইন পড়লেই এর ম্যানার্স, এটিকেট এবং তার নর্মস, তার ইথিক্স, সমস্ত জিনিস পেয়ে যাবেন, 1 পেজের মধ্যে পেয়ে যাবেন। এটাও তো পড়েন না। আর সমস্যাটা হচ্ছে এই জায়গাতে, এই জিনিসটা পিনাকিদা যেভাবে কন্টেন্টটা ক্রিয়েট করেন, আমরা সাংবাদিকরা আসলে কি তাহলে একটা ওয়াচডগের মতো সমাজের যত অপকর্ম আছে, যত ফাঁক ফোকরগুলো আছে, সেগুলোকে ভিজুয়ালাইজ করে আমরা কোনো না কোনো মাধ্যমে, প্রিন্ট মিডিয়া কিংবা ভিজুয়াল মিডিয়াতে আমরা সেটা তুলে ধরবো। কিন্তু এক হচ্ছে চাঁদাবাজির ডাকাতি, হ্যাঁ, যেটা মাত্রা ছাড়িয়ে যায়। আর হচ্ছে, আমি যেটা বলতে চাচ্ছিলাম, কখনো কখনো সাংবাদিকদের ওটা হওয়া উচিত, একটি শব্দ কখনো কখনো অ্যাটেম বোমার থেকে শক্তিশালী হয়, এটা আমাদের ইতিহাস বলে। অপু অনেক সময় লোকাল কিছু ইস্যু নিয়ে এমন সব শব্দ ব্যবহার করতেন, আমি অপুকে নিজেও ব্যক্তিগতভাবে অফলাইনে অনেক গালমন্দ করেছি, যে সাংবাদিকের ভাষা হবে পরিচ্ছন্ন, মার্জিত। মার্জিত ভাষায় কি আক্রমণ করা যায় না? গালমন্দ করে করতে হয়। আমি সরি টু সে, আমি অফলাইনে আজকে বলছিলাম যে এই কিছুদিন আগে যে আমাদের ইউনূস সাহেবের যে সরকার ছিলেন, সেখানে ফারুকি সাহেব যেভাবে কাজগুলো করলেন, 10,000 ফারুকির যুগ দিলে একটা জামিল আহমেদ হবে না। আমি বলছিলাম, আমি অনলাইনে আবারও বলছি, 10,000 ফারুকিকে যোগ বিয়োগ করলে, ব্লেন্ডিং করলে একটা জামিল আহমেদ তৈরি হবে না। সেই জামিল আহমেদকে শিল্পকলা থেকে 1 ঘন্টার মধ্যে বেরিয়ে চলে যেতে হলো। কি কারণে হলো? অর্থাৎ আমরা মিসগাইডেড হচ্ছি তো, যারা সাংবাদিক, আমাদের সাংবাদিকতার উপরে এখন, এই যে আমি পিনাকিদার কথা বললাম, এই ভাষার কথাটা বললাম, এটা হচ্ছে কি, এই যে অপসাংবাদিকতা যেটা বলছেন, আবেদিত, নিবেদিত বা আমরা নিবন্ধিত, যে ভাষায় যেভাবেই যাই না কেন, আসলে অনলাইন ক্রিয়েটর যারা আছেন, যারা কন্টেন্ট তৈরি করছেন, তারা হয়তো আহারের জন্য করছেন, কিন্তু যখন ক্রাইম করছেন, আমার মনে হয় পুলিশ কমিশনার মহোদয় এই ক্রাইমটাকে আসলে বন্ধ করতে চেয়েছিলেন, কিন্তু ওনার পথটা যদি একটু ঘুরে আসতো ওদিক থেকে, ওনার জন্য ভালো হতো। আমাদের যারা জেনুইন জার্নালিজমটা পড়ান বা কাজ করেন মিডিয়াতে, হ্যাঁ, আমি যেহেতু মানে কালচারাল লাইনের লোক, আমি নাটকে পড়াশোনা করেছি, এই লাইনে পড়াশোনা করাচ্ছি, এবং জার্নালিজম মাস মিডিয়ার কাজও কিছু করেছি, সেই ক্ষেত্রে কিছু রকমের জ্ঞান বিতরণ ছাত্রদের মধ্যে করতে হয়। দুঃখটা হচ্ছে একটা, আমরা তো মানে হিংসার শিকার হয়ে যাচ্ছি। যখন বিদ্বেষ আসে অপোজিশন থেকে, আমাদের মধ্যে এইভাবে আক্রমণ হয়, ব্যক্তিগত আক্রমণ হয় সাংবাদিকের উপরে। কিন্তু এটা এমন একটা নোবেল মানে পেশা, এর চেয়ে নোবেল পেশা আমার মনে হয় এই আমাদের এই সভ্যতার মধ্যে আর অন্য কোথাও আছে কিনা আমি জানি না। রাষ্ট্রবিরোধী কাজ, আমি জানি না, আমি অনেস্টলি, আমি আবিদ ভাইকে একটা কথা বলে হতে শেষ করে দিব। আমাদের যখন 21শে টেলিভিশন প্রথম শুরু হয়, সাইমন রিং এর আমলে, যখন এরা স্টার্ট করে ফার্স্ট টাইম, আমি অনেক সাংবাদিককে দেখেছি, তারা বছর 5-7 না যেতেই
অন্তত ধরেন হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেলেন। আমি অর্থের দিকটাই বলি, আমি সেন্ট্রাল মিডিয়ার কথাই বলছি যারা এখন দেশে নেই। আমি পার্টির কথা বলি না, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, যে পার্টিরই হোক। আছে তো ভাই মিডিয়াতে, আপনি স্বীকার করে দেখেন কয়জন জার্নালিস্টকে পাবেন যারা এই সততার মধ্যে, আদর্শের মধ্যে থেকে আপনার মতো করে এই কাজটাকে নিজের মানুষের জন্য কাজটা করে যায়? করে না তো। এই নোবেল যে শব্দটা, এটাই তো নেই। আর ভাষাগত উদ্ধৃতি দিয়ে এখন ওই মানুষদেরকে আমি বলবো এটাই, ওই যে কন্টেন্ট ক্রিয়েটার যারা আছেন একেবারে অনেক বড়, যারা জার্মান, ফ্রান্স থেকে আমাদেরকে নানান ধরনের জ্ঞান দেন, সরকারের উপরে চাপ সৃষ্টি করেন, ওরা যে কাজটি করেন সেটা এই জার্নালিজমের যদি আমরা উইং হিসেবে ধরি, সেটা হচ্ছে ভূতের মুখে রাম নাম। ওনাদের এই কাজটি করা ঠিক না। এটা জার্নালিজমের মধ্যেও পড়ে না, ভালো কন্টেন্ট ক্রিয়েটারের মধ্যেও পড়ে না, তাই না? আমাদের একটু শিখতে হবে এই জায়গাগুলো। ধন্যবাদ। আপনাকে মিউট হতে হবে, আনমিউট হতে হবে। অনেক ধন্যবাদ টিটু ভাই, আপনি আমাকে মূল বিষয়টা বলে দিয়েছেন। আমার একটা প্রশ্ন আমি যেটা ছিল ডক্টর আসাদ বলছিলাম, আমি একটু আসতেছি আবিদ ভাইয়ের কাছে। আমি আসতেছি, আবিদ ভাই থাকবেন, হ্যাঁ, আর কিছুটা সময় থাকবেন। আমি ডক্টর আসাদকে যেটি বলতেছিলাম সেটি হচ্ছে, ডক্টর আসাদ এই যে আজকের যে বিষয়বস্তু, অপসাংবাদিকতা রোধ করবে পুলিশের একজন কমিশনারের যে গণবিজ্ঞপ্তি, এবং সেটি 24 ঘন্টার মধ্যেই বাতিল, যেটা আবিদ ভাই তার নাতি দীর্ঘ একটি চমৎকার সূচনা বক্তব্য, কিন্তু অসাধারণভাবে এটিকে সাপোর্ট করেছেন, যে এটি আমিও চাই, বাট প্রসেসিং এর মধ্যে দিয়ে হতে হবে, তথ্য মন্ত্রণালয়ের মাধ্যমে সেটি আপনি শুনেছেন, আমি শুনেছি, এবং এখানে যারা আলোচক ছিলেন তারা শুনেছেন, যে সেটি তথ্যমন্ত্রী যদি একটি বিজ্ঞপ্তি জারি করে দেয় মন্ত্রণালয়ের মাধ্যমে, এবং সেটি যদি জেলা প্রশাসক মহোদয়রা সেটি এক্সিকিউট করে, তাহলে হয়তো এই যে উদ্যোগটি আজকে পুলিশ কমিশনার মহোদয় নিয়েছেন, তিনি কিন্তু সেটি সার্থক হতেন। আপনি আসলে এই জায়গাটাতে পুলিশ কমিশনারকে আসলে, যেটি অনেকেই খুব স্ল্যাগ ল্যাঙ্গুয়েজ আমি দেখলাম, দোষী সাব্যস্ত করছেন। পিনাকি দাস, দুঃখিত, পিনাকি ভট্টাচার্য, ব্রাহ্মণ মানুষ তিনি, তাকে আমরা অত্যন্ত শ্রদ্ধা করি। তিনি কিন্তু যেই ভাষায় আজকে পুলিশ কমিশনারকে কি বলবো সমালোচনা করেছেন, এগুলো ওনার মতো এত বড় মাপের মানুষ, যার 20 লক্ষ 30 লক্ষ ফলোয়ার, তিনি এভাবে একজন পুলিশ কমিশনারকে অ্যাটাক করতে পারেন এই রকম একটি স্ল্যাগ ল্যাঙ্গুয়েজে, সেটি আসলে আমি তার প্রতি শ্রদ্ধা রাখি, কারণ তার তুলনায় আমি তার একটি লোমের যোগ্যতা আমার নেই। কিন্তু পিনাকিদাকে আমি শ্রদ্ধা করে বলবো যে পুলিশ কমিশনারের এই উদ্যোগটাকে কিন্তু আপনাদের স্বাগত জানানো উচিত, যেটি আবিদ ভাই কিন্তু স্বাগত জানিয়েছেন, এবং তিনি কিন্তু জাস্ট রাস্তাটা তিনি বাতলিয়ে দিয়েছেন, যে এটি এভাবে হলেই আমরাও তো চাই অপসাংবাদিকতা বন্ধ হোক, ভুয়া সাংবাদিকতা বন্ধ হোক, ফেসবুক সাংবাদিকতা বন্ধ হোক। আবিদ ভাই কিন্তু সুস্পষ্ট ভাবে বলেছে। আমি সকালবেলা যেটি এই গণবিজ্ঞপ্তিটি আমি যেটা পোস্ট করেছিলাম, বলেছিলাম সাধুবাদ জানাই এই গণবিজ্ঞপ্তিকে, তবে এটি কেন সিলেট পুলিশের পক্ষ থেকে করা হলো সেটা আমিও বলেছিলাম 11 ঘন্টা আগে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিংবা তথ্য মন্ত্রণালয়ের নামে সারা দেশে জুড়ে সরে এটি যেন প্রচার করা হয় সেই দাবি করেছিলাম। আমার একটি নিচের দিকে যে দাবিটি ছিল, বন্ধুগণ, যারা এতদিন অপসাংবাদিকতা কিংবা ভুয়া সাংবাদিকদের বিরুদ্ধে নানা লেখালেখিতে ফেসবুক গরম করে রাখতেন, আমি মনে করি তাদেরকে এই গণবিজ্ঞপ্তিটি সমর্থন করে সোশ্যাল মিডিয়ায় প্রচার করা উচিত। এই বিষয়ে যদি আপনি 1 মিনিটে কিছু বলেন ডক্টর আসাদ। আমি একটু সংযুক্ত করি। আমি এই পুলিশ মহোদয়ের যে মনস্তাত্ত্বিক যে উদ্যোগটা, ওনার মানসিকতায় যেটা কাজ করেছেন, সেটাকে আমি নিঃসন্দেহে সেলুট জানাই। আর আবিদ ভাই যেটা বললেন, আমি আবিদ ভাইয়ের কাছে আবারও ফিরে যেতে চাই। আবিদ ভাই আমার ভিতরে যন্ত্রণা তুলে দিলেন। এতগুলো কথা বলতে হবে যে আমার 2-3 ঘন্টা লাগবে। এই যে উনি বললেন যে আমরা যারা জেনুইন পথে জার্নালিজমের সমস্ত তথ্য সূত্র মন্ত্র নিয়ে আমরা সঠিক পথে যাওয়ার চেষ্টা করি, নর্মসের মধ্যে যাওয়ার চেষ্টা করি, আমাদের ভিউজ হয় কথার কথা 10 লাখ। আর যারা এই অপ কথাটা যেটা আসছে, সাংবাদিকতা বলি, পোর্টাল বলি, কন্টেন্ট ক্রিয়েটার বলি, তাদের ভিউজ হয় 10 কোটি। তখন মন্ত্রণালয়, রাষ্ট্রের মানুষ ভেসে যায়। ভাইরে, ভালো জিনিসের পরিমাণ তো সভ্যতার সব ক্ষেত্রেই কম আছে। এরিস্টটল পৃথিবীতে 10টা নেই, সক্রেটিস পৃথিবীতে 20টা নেই, আইনস্টাইন পৃথিবীতে 1 লক্ষ নেই। দরকার তো নেই আমাদের।
আমার হাজারে একটা হোক, আমি সেটাই চাই। যদি আবিদ একটা হয়, আমি সঠিক মানুষটাকেই চাই। আমার 20 কোটি 50 কোটি তো দরকার নেই। এই একটা আবিদ যদি তৈরি হয়, একটা অপু যদি তৈরি হয়, কিংবা একটা পিয়াস ভাই যদি তৈরি হয়, রাইট রেখে থেকে, এটা 20 বছর পরে হোক না সভ্যতাটা আমি কালকের মধ্যে চেঞ্জ করতে পারবো না তো। ইটস নট ম্যাজিক্যাল পার্ট, ইটস অ্যান লার্নিং প্রসেস, গোয়িং প্রসেস। অ্যান্ড কি বলবো, এটা সভ্যতার একটা চলমানতা থাকে, একটা প্রসেসের মধ্যে তো যেতে হয়। এই যে পুলিশ মহোদয় প্রসেসের মধ্যে একটু না যাওয়ার কারণে, একটি শব্দের কারণে, ওই যে বললাম কখনো কখনো একটি শব্দ একটা অ্যাটম বোমার থেকে বেশি শক্তিশালী হয়ে ওঠে। সাংবাদিকদের ক্ষেত্রে সেই ভাষা চয়নটার একটা ব্যাপার আছে। পিনাকিদার প্রতি আমি একবার বলেছি, আবারও বলি, উনি মানুষকে শুদ্ধ ভাষা শেখাবেন, আচরণ শিখাবেন। ওনার মধ্যে অনেক মেধা আছে, মেধাটাকে একটু একটু জাস্টিফাই করে, যাতে মানুষ তার সেখান থেকে পজিটিভ ওয়েতে লার্ন করে, সেটা একদম। দেখে। আমি একসময় দেখতাম পিনাকিদার অনেক ক্লিপ, প্রথমে দেখতাম। এখন আমি অনেস্টলি স্পিকিং, অনেক সিনিয়র উনি আমার, আমি দেখা মাত্র ওনার কথাটা কেন জানি আমি নিজে মোরালি নিতে পারি না। আমি শিক্ষক হওয়ার কারণে না, আমি বাচ্চাদেরকে শিখাই, ভাষা শিখাই, সভ্যতা শিখাই, জার্নালিজম শিখাই, মিডিয়া শিখাই, ক্রিয়েটিভিটি শিখাই, কিন্তু আমি ওই ওই ব্যক্তিটার কথাটা কেন নিতে পারি না? শুধু ভাষাটার কারণে, একটা জিনিস, শুধু একদম। ভাষার কারণে। আমরাও চাই পিনাকিদার মতো এরকম একজন অসাধারণ মানুষ সারা পৃথিবীতে, যার ফলোয়ার আছে। তিনি তার ভাষায় সংযুক্ত হবেন এবং তিনি তার লেখার মধ্যে আহ, আহ, শুদ্ধাচরণ যে কথাগুলো আমরা বলি, সেই শব্দগুলো নিশ্চয়ই তিনি চয়ন করবেন এবং সেগুলো দিয়ে তিনি তার লেখাগুলি লিখবেন। আমরা দাদাকে অত্যন্ত পছন্দ করি, শ্রদ্ধা করি। কারণ আরেকটা পিনাকি আমি জানি না আবার তৈরি হবে কিনা। ডক্টর আসাদ, আপনি যে পিয়াসদের কথা বলছিলেন, আমরা এবার সেই গাউস রহমান পিয়াস, কালের কণ্ঠের মাল্টিমিডিয়ার যিনি নিউজ এডিটর, অর্থাৎ বার্তা প্রধান। একটু আগে আবিদ ভাই কিংবা আপনি যে কথাটি বলছিলেন যে মৌজু সাংবাদিকতা, যেটি এখন সবচেয়ে জনপ্রিয় সারা পৃথিবীতে, এবং কালের কণ্ঠের মতো একটি মাল্টিমিডিয়া মাত্র বছর খানেকের চেয়ে 2 মাস বেশি হবে, 14 মাসের, এই কালের কণ্ঠ কোন জায়গায় চলে গেছে শুধুমাত্র এই মোবাইল সাংবাদিকতা দিয়ে, যেটি আমিও সেখানকার একজন করেসপন্ডেন্ট হিসেবে কাজ করি। আমরা এবার আমি সেই গাউস রহমান পিয়াস পিয়াস ভাইয়ের কাছে কথা যাওয়ার বলছি। আগে আমি 2 সেকেন্ডে একটি কথা বলতে চাই। যেহেতু এটা আবিদ ভাইরা হয়তো তুলবেন মিনিস্ট্রিতে, কিংবা কালচারাল মিনিস্ট্রিতে বা সংসদে কোথাও একটা প্রস্তাব দিবেন, জার্নালিজমে যারা আসবেন, কন্টেন্ট ক্রিয়েটারে যারা আসবেন, তাদের মানদণ্ডটা কি হবে, এইটা যদি একটা ফার্স্ট ক্রাইটেরিয়া থাকে, তাহলে সেখান থেকেও মিনিমাম মানদণ্ডটা কি হবে একটা মানুষ এই লাইনে আসতে গেলে। বাস্তবতা তো তাই। আমার মনে হয় আমরা যদি পিয়াসদার কাছে আসি, একদিনে তো তাহলে একটা এডিটর পিয়াসদা মানুষ হয় না, এই টেলিভিশনের পুরো এডিটর বা আলোচনাটা নিউজ নিশ্চয়ই আপনি এডিটর তো হয় করবেন। না। তবে ডক্টর আসাদের যে প্রশ্নটি আপনাদের এই মজুর আমাকে সাংবাদিকতায় ক্ষমা কিংবা করতে মোবাইল হবে দাদা। সাংবাদিকতায়, আমাকে একটু ক্ষমা করতে হবে, আমার একেবারেই দাদা সময় একেবারেই শেষ। আপনাকে আবিদ ভাই, আমি দাদা আমি ওই স্পেশালি থ্যাঙ্ক জানাই যে আপনি আমাকে 10 মিনিটের কথা বলছিলেন। আপনি প্রায় 40 মিনিট সময় দিয়েছেন। আপনি শুধু পিয়াসদার দুটো আমার কথা শুনে কাছে যাবেন, মনে যেহেতু হয় একজন আপনিও একটা টেলিভিশনের হেড। আমার কাছে একজন মনে হয় প্রশ্ন কিছু রাখতে চাচ্ছিলেন, মানে আরেকজন অতিথি উনি বলছিলেন যে একটু প্রশ্ন আছে। আচ্ছা, ঠিক আছে। তিনি 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 হচ্ছেন আমাদের নবীনগরের আমাদের এখানকার একটি সাংবাদিক সংগঠনের প্রেসিডেন্ট, শাহিন রেজা টিটু। প্লিজ টিটু, প্লিজ প্রশ্নটি করেন, আমি তাহলে জাস্ট আমরা উত্তরটা পিয়াসের কাছে যাবো এরপরে। ধন্যবাদ। আমি আজকের এই আলোচনায় যারা যেসব গুণী মানুষরা এখানে এসেছেন, আমি তাদেরকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না। এখন আমি সরাসরি টু দা পয়েন্টে চলে আসি। কথা একতরফা, এক সাইডে যাচ্ছে। সিলেট মহানগর পুলিশ কমিশনার যে বিজ্ঞপ্তিটি দিয়েছেন, সেটি 2020 সালের আইনের অনলাইন নিউজ পোর্টালে নিবন্ধনের জন্য আবেদন আহ্বান করে যে আইনটি করা হয়েছিল, সে আইনের আলোকে মূলত এই বিজ্ঞপ্তিটি দিয়েছিলেন। আইনটুকু এখনো বহাল আছে, তথ্য মন্ত্রণালয় থেকে এখনো এই আইনটি বহাল আছে। এই আইনের যে ধারা আছে, সেই ধারাতে পরিষ্কার বলা আছে, কোনো অনিবন্ধিত পোর্টাল কিংবা অনিবন্ধিত নিউজ পোর্টাল বা কন্টেন্ট ক্রিয়েটর বন্ধ করার জন্য সরাসরি নির্দেশনা দেওয়া হয়েছে। যে ধারার 5-এ ধারার 7-এ নিবন্ধিত বিহীন পোর্টাল বন্ধের ভিত্তি প্রশাসনিকভাবে
ধারা 7-এর কয়ে আছে প্রশাসনিকভাবে মন্ত্রণালয় প্লাস জেলা প্রশাসন প্লাস আইন শৃঙ্খলা বাহিনী। ধারা 7-এর ক্ষয়ে আছে নীতিমালার আলোকে। ধারা 7-এর গয়ে আছে ডিজিটাল নিরাপত্তা পাবলিক। আমার মনে হয় প্রশ্ন লম্বা হয়ে যাচ্ছে, আপনি কি জানতে চাচ্ছেন সেটা বলেন। আমি বলি, যে কথাটা বলছে যে পুলিশ যে বিজ্ঞপ্তিটা দিয়েছেন, এই আইনটা তো অলরেডি বহাল আছে। এখন কি এই আইনটা বাদ দিয়ে আবার নতুন করে তথ্য মন্ত্রণালয়ে নতুন আইন উত্থাপিত হবে, না এই আইনটারই একটা প্রায়োগিক যাবে? যদি প্রায়োগিক যে থাকে তাহলে তো ওনার ক্ষমতা বলে ওনার এই বিজ্ঞপ্তি দিতে পারেন। ধন্যবাদ আবিদ ভাই। আমি এখানে বসার আগে একেবারে বাংলাদেশ সংবিধানের যেটা আপডেট ভার্সন সেটা নিয়ে বসে আপনি যেই ধারাগুলো বলেছেন সে ধারাগুলো নিয়ে পড়াশোনা করে তারপরে কিন্তু আমি বসেছি। আমি আপনার ধারাগুলো সবগুলোই পড়েছি, কিন্তু সমস্যাটা কোথায়? সমস্যা হলো সর্প হইয়া দংশন করো, ওজা হইয়া ঝাড়ো। এখন আপনি অনলাইন নিউজ পোর্টাল আবেদন প্রক্রিয়ার দিকে আপনাকে তাকাতে হবে। আমি আপনার প্রতি সম্মান রেখে বলছি, আবেদন প্রক্রিয়াতেই আছে আপনাকে প্রথমে একটি ডোমেইন কিনতে হবে, আপনাকে একটি অনলাইন নিউজ পোর্টালের জন্য অফিস নিতে হবে, আপনাকে ট্রেড লাইসেন্স নিতে হবে, আপনাকে ব্যাংক অ্যাকাউন্ট করতে হবে, আপনাকে নিউজ পোর্টাল চালাতে হবে। সেই নিউজ পোর্টালের উপরে ভিত্তি করে এনএসআই, এসবি, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এনওসি দিবে, তারপরে সেটি তথ্য মন্ত্রণালয় তারপরে সেটি তদন্ত করবে যে আদৌ এটি নিবন্ধনের যোগ্য কি যোগ্য না। আগে আপনাকে এনএসআই, এসবি এই দুটো সংগঠন, আমি নাম নিয়েই বলছি, তারা রিপোর্ট দিবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে, এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় তারপরে সিদ্ধান্ত দিবে এনওসি দিবে কিনা। তাহলে আপনি আমাকে বলেন, এই যে আইনের কথাগুলো বললেন, আমি তো আবেদন করেছি, আমার প্রশ্নটা ছিল আমি আবেদন করেছি। আমি আবেদন করার পরে সরকারের দায়িত্ব যত দ্রুত সম্ভব আমার আবেদন হয় প্রসিড করা, না হয় আমার আবেদন রিজেক্ট করা। একদিক দিয়ে আপনি বলবেন যে আপনি অনলাইন নিউজ পোর্টাল চালান, অন্যদিক দিয়ে আপনি বলবেন নিবন্ধনের বাইরে আপনি নিউজ পোর্টাল চালাতে পারবেন না। আপনি দেখেন আবেদনের প্রক্রিয়ায় কিন্তু লেখা আছে যে আপনার নিউজ পোর্টালটি সচল থাকতে হবে, আপনার ডোমেনটি সচল থাকতে হবে। তাহলে আমার ডোমেনটি যদি সচল থাকতে হয়, আমার নিউজ পোর্টালটি যদি সচল থাকতে হয়, তাহলে তো ভাই আমি নিবন্ধিতও না, অনিবন্ধিতও না। তাহলে মাঝখানের যেই শব্দটি আছে সেটি হলো আবেদিত। তাহলে এই যে আমাদের আইনের সাংঘর্ষিক দিকগুলো, এই দিকগুলো আগে জটিলতাগুলো সমাধান করে তারপরে একটি প্রজ্ঞাপন জারি করা যেতে পারে যে আবেদিত এবং নিবন্ধিত নিউজ পোর্টাল ব্যতীত যে সকল নিউজ পোর্টাল রয়েছে প্রত্যেকটা জেলা বেসিসে সেই সকল নিউজ পোর্টালের তালিকা করে বিআরসির মাধ্যমে, এটা কেউ কি ভাই আপনি কি মনে করেন মহানগরের পুলিশ কমিশনার বলবে আর আমি আমার নিউজ পোর্টাল বন্ধ করে দিব? অনেক নিউজ পোর্টাল আছে বাংলাদেশে যার সম্পাদক কে, যার ওনার কে সেটাই তো জানা যায় না, আন্ডারগ্রাউন্ড নিউজ পোর্টাল। তো আপনাকে তো ঘুরে পুরে বিআরসির কাছে যেতে হবে, বিআরসি থেকে ব্লক করতে হবে। তাহলে আপনাকে তো ঘুরে পুরে সেই মন্ত্রণালয়ের হেল্প নিতেই হচ্ছে। আরেকটা বিষয় আমি এডিশন করতে চাই, এই প্রজ্ঞাপন জারির, গণবিজ্ঞপ্তি জারির ক্ষমতা প্রত্যেকটা সরকারি প্রতিষ্ঠানের আছে, কিন্তু বাংলাদেশের স্তম্ভিক কিছু নিদর্শন আছে। সেই স্তম্ভিক নিদর্শনের অন্যটি হলো সাংবাদিকতা। তাই সাংবাদিকদের বিরুদ্ধে বা সাংবাদিকদের পক্ষে কিংবা সাংবাদিক রিলেটেড কোন গণবিজ্ঞপ্তি জারির আগে অবশ্যই 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 প্রজ্ঞাপনের সহায়তা নিতে হবে। এবং এটি আইন, আপনারা চাইলে ব্যারিস্টার যারা আছেন এই ব্যাপারে তাদের কাছ থেকে আরো ক্লিয়ার হতে পারেন। আমি যেহেতু এই সকল প্রসিডিওরের মধ্যে ছিলাম এবং আমার আরেকটি পরিচয় ছিল, আমি জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ভিত্তিক মুখপাত্রের কাজ করেছিলাম, তাই আইন মন্ত্রণালয়ের প্রত্যেকটি বিষয়, যেহেতু আমার হাতে অনেকগুলো অনলাইন নিউজ পোর্টালের আবেদন তৎকালীন সময় আমাদের কাছে রিকোয়েস্ট আসতো, আমরা কেন এটি তাড়াতাড়ি করা যায় না, কেন এটি তাড়াতাড়ি দেওয়া যায় না, সেটি নিয়ে তথ্য সচিবের সাথে বসেছি। আমাদের আইন সচিব তৎকালীন লেজিবিটিস শাখার যিনি আইন তৈরি করতেন, হাফিজ সাহেব, আমি অলরেডি নামগুলো বলছি, মাহবুবা আপা তথ্য সচিব, তাদের সাথে আমরা বসেছিলাম। কিন্তু এটি একটি লং প্রসিডিওরের ব্যাপার, সাংঘর্ষিক আইনের ব্যাপার। এই আইনি জটিলতা কাটিয়ে
আপনাকে প্রজ্ঞাপন জারি করতে হবে। আর সেই প্রজ্ঞাপন পুলিশ নয়, সেই প্রজ্ঞাপন মন্ত্রণালয় থেকেই জারি করতে হবে, পিআইডি থেকেই জারি করতে হবে। ধন্যবাদ আপনাদের আবিদ সকলকে। ভাই, মাত্র মাত্র 2 মিনিট থাকবেন। আমাদের কালের কণ্ঠের মাল্টিমিডিয়ার যিনি নিউজ এডিটর অর্থাৎ বার্তা প্রধান গাউস রহমান পিয়াস ভাই, কিচ্ছু বলবার আমার নেই। ওনার কথা 3 জন শোনার আলোচকের খুবই পর ইচ্ছা আছে। কি বলবেন? আমি ওনার নাম অনেক শুনেছি, আমাকে ক্ষমা করবেন, আমি আপনার কথা 2 মিনিট শুনি, আমাকে একটু যেতে হবে। আমি আমার সালাম ওকে, নিবেন, আমি ওকে। ওনার কথা অনেক শুনেছি। ওনার সফলতা নিয়ে আমরা উনি চর্চা করি, বিকজ কালের কণ্ঠকে উনি এমন একটা পর্যায়ে নিয়ে গিয়েছেন। সাইদ খান আমাকে প্রায় ওনার নাম বলেন, সাইদ খান আপনাদের কালের কণ্ঠের যুগ্ম সম্পাদক। তো তিনি কিন্তু ওনার নাম বলেন যে অনলাইনে ওনার থেকে আসলে আমাদের অনেক কিছু শেখার আছে। এবং আমি চাইবো যে আমি ঢাকায় আমি ওনার সাথে অবশ্যই একদিন দেখা করব, যে উনি কোন জাদুর মন্ত্রা বলে কালের কণ্ঠের পেজকে এত উপরে নিয়ে গেলেন। সেই ব্যাপারে নিশ্চয়ই উনি আমাদেরকে দিক নির্দেশনা দিবেন। আমি অবশ্যই ওনার কথা শুনতে চাই কিছুক্ষণ হলেও। আবিদ ভাই, শুধু বলে রাখি, ভদ্রলোক আমাদের ব্রাহ্মণবাড়িয়ার সন্তান। এবার আমরা কথা শুনবো সেই ব্রাহ্মণবাড়িয়ার সন্তান আমাদের গাউস রহমান পিয়াস ভাই। পিয়াস দা। আচ্ছা, সবাইকে শুভেচ্ছা। আমি যা বলতে চেয়েছিলাম সবই বলা হয়ে গেছে। আর আমার কেন জানি ভালো লাগে আত্মসমালোচনা করতে। কারণ সাংবাদিকতায় আমার ধরেন সাংবাদিকতার বয়স 25 বছরের মতো। তো মূলধারার জার্নালিজমের সঙ্গে সেই শুরু থেকে আমি দেখে আসছি এই যে অপসাংবাদিকতা এখন যে মাত্রায় আছে সেটা হয়তো ছিল না, কিন্তু ফকিরাপুল বা আরামবাগ সেই জায়গায় থেকে সেই অপসাংবাদিকতা কিন্তু বরাবরই হয়ে এসেছে। কিন্তু আমার অবাক লাগে এবং সেই শুরু থেকে আমার বিস্ময় লাগে যে কখনোই মূলধারার যে মিডিয়াগুলো আছে তারা এই প্রতিবাদের জায়গাটায় আসে না এবং আজও আসছে না। এটা প্রথমত, এটা বললাম। একদম। আর সেকেন্ডলি হলো, আর আমি একদমই আশাবাদী না যে এই সরকার বা ইভেন ইভেন পরবর্তীতে যে যে সরকারে আসুক না কেন কখনোই যে সাংবাদিকদের উপর বা মিডিয়ার উপর যে নিবন্ধনের পরবর্তী পর্যায়ে যে নজরদারির কথা বলা হচ্ছে বা শিক্ষাগত যোগ্যতা ধরে সাংবাদিকতা করতে অনুমতি দেওয়া হচ্ছে, এগুলো কখনোই করা হবে এটা আমি একদমই আশাবাদী না। এবং মানদণ্ড। এটা হ্যাঁ 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 মানদণ্ড, এবং এটা মনে হয় প্র্যাকটিক্যালও না। হুম। কারণ জার্নালিজমের জন্য আসলে বড় গুণ হচ্ছে সম্ভবত কমন সেন্স। এই কমন সেন্স যদি আমার থাকে, ধরেন উত্তরাঞ্চলে কুড়িগ্রামের যে মোহাম্মদ তাজুল, যিনি লিখতেও জানেন না পড়তেও জানেন না, তিনি যদি 5WH তিনি যদি সেন্সে যদি তার থাকে এবং সেই সঙ্গে কমন সেন্স যদি থাকে, তাহলে তিনি কেন সাংবাদিকতা করতে পারবেন না? তো সেই জায়গা থেকে এটাও বলতে প্র্যাকটিক্যাল না যে একজন স্নাতক পাশ হলে বা স্নাতকোত্তর পাশ হলে তাকে সাংবাদিকতা করতে দেয়া হবে। তো এখন কথা হচ্ছে যে তাইলে কি এই অনাচার চলতেই থাকবে? এই এই প্রসঙ্গে আমি বলবো যে গণমাধ্যম যে ইন্ডাস্ট্রি, সেই ইন্ডাস্ট্রি তো আসলে দেশের অন্য যে কোনো ইন্ডাস্ট্রির মতোই। অন্য জায়গায় যেহেতু কোনো শৃঙ্খলা নেই, তো গণমাধ্যম শৃঙ্খলা থাকবে না। তো এটাই বোধহয় স্বাভাবিক। তো আমি আসলে ছোট করে বলছি, তো সেই জায়গায় যেটা করতে হবে আসলে নিজে বিড়ালের গলায় ঘন্টাটা আমাদেরকে বাঁধতে হবে। তো আন্ডারগ্রাউন্ড যত সব মিডিয়া আছে সেগুলোর বিরুদ্ধে কেন আমরা নিজেরা কথা বলছি না? কেন প্রথম আলো, ডেইলি স্টার তারাও কথা বলছে না? সে আগাগোড়া থেকে কখনোই বলছে না। এবং এই যে অনাচার চলছে, কখনো তো আমরা দেখি না যে মূলধারার মিডিয়াতে সেগুলো আসছে। কেন আমাদের কথা বলতে হচ্ছে? তারা এগুলি কেন বলছে না? এই 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 রহস্যের ভেদও বোধহয় করতে হবে। আদারওয়াইজ আমরা নিজেরা যদি মুখ না খুলি তাহলে হয়তো আমরা এ থেকে মুক্তি পাবো না। আমি সংক্ষেপে এটুকুই বলবো শুধু। কিন্তু পিয়াস দা, আমার যে বিষয়টি জানবার, যেটি আবিদ ভাইকে আমি একাধিক প্রশ্ন করেছি, যে পুলিশ কমিশনার মহোদয় যে উদ্যোগটি নিয়েছেন, আবিদ ভাই কিন্তু বলেছেন যে উদ্যোগটিকে আমরা সাধুবাদ জানাই, স্বাগত জানাই, এবং আমি নিজেও চট্টগ্রামে আবিদ ভাইয়ের বেশ কিছু এইটা প্রোগ্রামে তার এই জায়গাটা অসাধারণ এখানে আমি বলবো যে এইটাও, এই যে বললাম যে বিশৃঙ্খলা, সব সব ইন্ডাস্ট্রিতে বিশৃঙ্খলা, আমি বলবো এটা একটা বিশৃঙ্খলার বড় উদাহরণ। তিনি তো সিলেটের মতো জায়গা থেকে উনি কেন্দ্রীয় সিদ্ধান্ত দিতে পারেন না, এবং তিনি তার জুরিসডিকশনের মধ্যেও পড়ে না যে তিনি মিডিয়া নিয়ে এরকম একটা সিদ্ধান্ত দেবেন। তার মানে কি হলো যে তিনি আসলে একটা হুইমজিক্যাল একটা সিদ্ধান্ত দিয়েছেন। এটাও তো অপেশাদারিত্বই হলো, এটা উনি করতেই পারেন না। কিন্তু কিন্তু যেটি আমি নানান সোর্স থেকে জানতে পেরেছি, কয়েকজন সেখানকার মূলধারার মানুষের সঙ্গে কথা বলে,
সেটি সম্ভবত তাদের অনেকটা কি বলবো, তাদের সঙ্গে কথা বলে বা তাদের কিছুটা কনসার্ন নিয়েই বোধহয় তারাই বোধহয় তাকে প্ররোচনা দিয়েছে যে আপনি এই কাজটা করে যান এবং সারা বাংলাদেশ আপনাকে অনুকরণ করবে, যে ভুয়া এবং এই যে অপসাংবাদিকতা রোধ না করবে। না সিলেট থেকে শুরু হয়েছে, না, এখন সেটি ধরেন আমি কন্টিনিউ যদি করবে, একটা এরকম হয়তো তাকে আমি বোঝানো যদি একটা হয়েছে, যেটা দায়িত্বশীল না, ধরেন আমি একটা দায়িত্বশীল জায়গায় থাকলে আমাকে কি শত মানুষ হাজার মানুষ প্ররোচনা করলে আমি প্ররোচিত হব নাকি একদম। পিয়াসদা, আপনাকে হ্যালো, অসংখ্য ধন্যবাদ। কিছুটা সময় থাকবেন, আর কিছুটা সময় থাকবেন। আমরা একটু আসতে জি জি চাই জি শাহিন রাজা টিটুর কাছে। টিটু, এ বিষয়ে যদি কিছু বলতে চান, যে আসলে অলরেডি ৩ জন আলোচক কিন্তু আহ, পুরো বিষয়টি একদম পরিষ্কার, জলের মতো পরিষ্কার করে দিয়েছে। আপনি এর সঙ্গে আর নতুন করে কিছু যোগ করবেন, কিংবা কিংবা যারা আহ, বক্তব্য রাখতে গিয়ে যে সমস্ত বিষয়গুলো তুলে ধরেছেন, সেই সমস্ত কথাগুলো কোনো যৌক্তিক খণ্ডন করবেন কিনা? শাহিন রাজা টিটু। ধন্যবাদ। আমি তো আসলে একটা প্রশ্ন করেছিলাম, আবির ভাই উত্তরও দিয়েছে, ঠিক আছে। এখন এই অনলাইন যে বন্ধের যে বিষয়টা বলেছিল, তো আবিদ ভাইয়ের একটা উত্তর ভালো লেগেছে, যে 2020 সালে আবেদন প্রার্থনা করলো, এখনো পর্যন্ত কোনো ইয়ে হয় নাই, অনুমোদন কিংবা রিজেক্ট কোনোটাই হয় না, সবগুলা হ্যাঙ্গিং এ আছে। এর মধ্যে আমি নিজেও একজন হ্যাঙ্গিং এ আছি। তো এখন আসলে একটা সেট করে ফেললেই ভালো, যে আমরা এরকম 100 দিলাম বা 50টা দিলাম বা 60 দিলাম বা 70 দিলাম, বা কাউকেই দিলাম না বা সবাইকেই দিলাম দিয়ে। এখন এই ইয়ার বাহিরে যারা আছে, আমরা যে আবেদনগুলো নিয়েছি, আবেদনগুলো অ্যাপ্রুভ করেছি, আমরা যে আবেদনগুলোকে গ্রহণ করেছি, এই আবেদনের বাহিরে আর কেউ ফেসবুক, যেটাকে বলা হয় যে ফেসবুক নির্ভর কিংবা ইউটিউব নির্ভর কিংবা ওই কন্টেন্ট ক্রিয়েটর, এরকম সাংবাদিকতা যেন আর কেউ করতে না পারে। যেমন আবিদ ভাই ফেসবুকে যারা লেখালেখি করে তাদেরকেও সাংবাদিক বলে ফেলেছেন, ইউটিউবে যারা ইউটিউবার, আমরা জানি ইউটিউবার, কিন্তু উনি সংজ্ঞা দিয়েছেন ইউটিউব সাংবাদিক। তো এখন এই অবস্থা থেকে পরিত্রাণের জন্য যে আইনটা আছে, সেই আইনটাই যথেষ্ট, যদি মনে করে আরো সংশোধন, পরিবর্তন, পরিমার্জন যা কিছু করার একটা তড়িৎ একটা ইয়াতে নিয়ে আসার জন্য, মানে একটা ঝোঁকে আনার জন্য। পিয়াস ভাই যেখানে বলেছেন যে এটাও সম্ভবত হবে না, পরের সরকারও পারে কিনা সেটাও সন্দেহ আছে। আসলে সাংবাদিকদের বিষয়টা একটু সেন্সিটিভ, এটা আসলে কেউ হাত দিতে চায় না। অনেক ধন্যবাদ। এবার আমরা একটু চট্টগ্রামে যেতে চাই। সেখানে সাংবাদিক নেতা, সিআরএ প্রেসিডেন্ট আমাদের সোহাগ আরিফিন, আমার অত্যন্ত প্রিয়ভাজন। চট্টগ্রাম গেলে যারা আতিথেয়তায় মুগ্ধ হতে হয়, এবং আমরা সেটি পারবো কিনা জানি না, কিন্তু সোহাগ আরিফিন সেটি পারে। মানুষকে কিভাবে মূল্যায়ন করতে হয়, কিভাবে আতিথেয়তা দিয়ে রাখতে হয়, সোহাগ আরিফিনের কাছে সেগুলি শেখার অনেক কিছু আছে। সোহাগ আরিফিন, আমার মনে হয় পুরো ঘটনাটি আপনি জেনেছেন, এবং আপনি কিন্তু নিজেও আপনার ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন যে পুলিশ কমিশনার আদৌ এরকম একটি গণবিজ্ঞপ্তি জারি করতে পারে কিনা, যেটা আবিদ ভাই কিন্তু একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে পুরো উদ্যোগটাকে তিনি স্বাগত জানিয়েছেন। তিনি পুলিশ কমিশনারকে ধন্যবাদও দিয়েছেন যে এরকম একটি উদ্যোগ, সেটা আমিও অনেকদিন যাবৎ চাচ্ছি, কিন্তু সেটি একটা প্রসেস হয়ে আসতে হবে, এবং যেটি উনি উল্লেখ করেছেন, আপনারা সেটা শুনেছেন। এবং ডক্টর আসাদ একটি কথা শেষের দিকে বলেছেন আমাদের পিয়াসদাকে উদ্দেশ্য করে, পিয়াসদা কিন্তু আহ, সরাসরি নাকচ করে দিয়েছেন। অর্থাৎ আসাদ বলেছিলেন যে যাই করেন অন্তত আপনাদের সাংবাদিকতায় মানদণ্ডটা অন্তত অটুট রাখবার চেষ্টা করবেন। কিন্তু পেশদার দীর্ঘ অভিজ্ঞতায় কালের কণ্ঠের মতো এত বড় একটি প্রভাবশালী পত্রিকার নিউজ এডিটরের দায়িত্ব থাকার পরেও কিন্তু তিনি বলেছেন যে সেটি এখনো সম্ভব না, ইন ফিউচারও সম্ভব কিনা সেটি নিয়ে প্রশ্ন আছে। সোহাগ আরিফিন কি বলবেন যে আসলে কেন সাংবাদিকদের বা সাংবাদিকতার মানদণ্ড যেটি ডক্টর আসাদরা চাচ্ছেন সেটি হচ্ছে না, এবং ভুয়া সাংবাদিকতা, অপসাংবাদিকতা কেন বন্ধ হচ্ছে না, বরং সেটি বেড়ে চলেছে? সেক্ষেত্রে পুলিশ কমিশনার একটা উদ্যোগ নেওয়ার পরেও সেটিও থেমে গেল। কি করবেন? কি বলবেন সোহাগ আরিফিন? অসংখ্য ধন্যবাদ গৌরাঙ্গদা, আমাকে আজকে এই অনুষ্ঠানে
ইয়ে করার জন্য, ইনভাইট করার জন্য। আমি একটু লেট করেছি, এটার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আর এখানে আছেন আমাদের প্রিয় শ্রদ্ধাভাজন গিয়াস ভাই, তারপরে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার প্রিয় বড় ভাইকে দেখতেছি, আসাদ ভাইকে হয়তো বা আমি আজকে প্রথম দেখলাম। আমার ছোট ভাই আবিদ ছিল এখানে। দেখেন দাদা, প্রথম আপনাকে কথা, একটা ইনফরমেশন দিয়ে রাখি সোহাগ ভাই, আপনাকে একটা ইনফরমেশন দিয়ে রাখি যে ডক্টর আসাদকে আপনি দেখছেন, সে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের সন্তান। আপনার এখানে যিনি আছেন সেই সবচেয়ে বড় যে পুলিশের কর্মকর্তা, সকালে যার সঙ্গে যাকে নিয়ে আপনার সঙ্গে কথা হয়েছে, ডক্টর আসাদ তারই ছোট ভাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, থ্যাংক ইউ আসাদ ভাই। আপনার ভাইয়ের অনেক সান্নিধ্য পেয়েছি ইতিপূর্বে। এটা নিয়ে আজকে সকালে চর্চাও করেছি গৌরাঙ্গদার সাথে। আসলে ধন্যবাদ। দেখেন, মানে আমি যদি আজকের টপিকটা যে পুলিশ কমিশনার সিলেটের, উনি যেই চিঠিটা দিয়েছেন, চিঠিটা ইস্যু করেছেন, আমি প্রথমে এক বাক্যে বলবো যে উনি সেটা করতে পারে না। ওখানের ভাষাগুলো ঠিক ছিল, ওখানের যে লেখাগুলো ছিল, আমরাও চাই এই ব্যাপারগুলো পরিবর্তন আসুক, কিন্তু আমাদের তো একটা মিনিস্ট্রি আছে, তথ্য মন্ত্রণালয়, ঠিক আছে, যেখানে আমরা বছর কি বছর খালি একটা কথাই বলে আসতেছি, সাংবাদিকদের নীতিমালা প্রণয়ন করুন। কিন্তু মূল কথাটা হলো কি দাদা, যতক্ষণ পর্যন্ত আমাদের এই মোরল সাংবাদিকদের কাছে জিজ্ঞেস করে, জানতে চেয়ে, বৈঠক করে কোনো সিদ্ধান্ত নিতে হবে, ততক্ষণ পর্যন্ত সাংবাদিকদের নীতিমালাও প্রণয়ন হবে না, সাংবাদিকদের রুটি রুজির জায়গাটাও পরিষ্কার হবে না, এবং কোনো সরকারের আমলে সাংবাদিকরা স্বাধীনও না, স্বাধীন থাকবেও না। ঠিক আছে, কারণ এই জায়গায় মোরল সাংবাদিকরা প্রত্যেকটা জেলা উপজেলায় প্রত্যেকটা জায়গায় একটা সিন্ডিকেট মেনটেন করে চলে। ঠিক আছে, যেমন ধরেন এই যে কমিশনারের যে ঘটনাটা সিলেটের, এখানে একটা পয়েন্ট কিন্তু এসেছে, একটা পয়েন্ট এমন এসেছে যে এসপি এবং কমিশনারের রেষারেষির কারণে এই ঘটনাটা ঘটেছে, এই কথাটা কিন্তু এসেছে। আপনারা বেশ কয়েকটা জায়গায় খেয়াল করবেন, সিলেটের সাংবাদিকদের বিভিন্ন পোস্টে একটু খেয়াল করলেই দেখতে পারবেন যে এই কথাটি উঠে এসেছে। এসপি এবং সিম্পি কমিশনারের মধ্যে কমিশনার সাহেবের নামে কিছু অনলাইন পোর্টাল নিউজ করেছে, যার প্রেক্ষিতে এই ঘটনাটি ঘটেছে। তো দেখেন, বেশি দিন আগের কথা না দাদা, আপনিও বেড়াতে এসেছিলেন চট্টগ্রামে, আর আবিদও আমার একটা অনুষ্ঠানে খুব ঝাঁঝালো বক্তব্য দিয়েছিল। এই অনুরূপ ঘটনাটি আমাদের সিএমপি কমিশনার, সাবেক কমিশনার যে আসিফ সাহেব, তিনিও এই ধরনের একটি কাজই করেছিলেন। কেন করেছিলেন? তিনি করেছিলেন চ্যানেল 24 এর মতো একটা টেলিভিশন, স্যাটেলাইট টেলিভিশন, যিনি ট্রাফিকের একটা দুর্নীতির সরাসরি ক্যামেরা সহ ঘটনাস্থলে প্রবেশ করেছেন। এই যাবতীয় কারণে তিনি এই রকম একটা চিঠি দিয়েছেন, ঠিক এরকমই চিঠি একটা, ঠিক আছে। এবং পুরা চট্টগ্রামের সাংবাদিক, সারা বাংলাদেশের অনেক জায়গায় সাংবাদিকরা এটার প্রতিবাদ করেছিল। এবং আমি এবং আমার সংগঠন, আপনি যে সংগঠনের প্রশংসা করেন, সেই সংগঠন আমরা সিএমপি বয়কট এমন একটা স্লোগান দিয়ে বয়কট। এবং এই কমিশনার সাহেব চট্টগ্রাম চলে যাওয়ার পরে আমরা এই বয়কটটি রেখেছিলাম, কিন্তু এখন আমরা এটি বলবৎ রেখেছিলাম ওনার যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত। তো আসলে দেখেন, সব জায়গায় চেষ্টা করতে হবে যে যারা পেশাদার গণমাধ্যম কর্মী, মাঠের গণমাধ্যম কর্মী, তাদের কথাগুলোকে মাথায় রেখে আমাদের সাংবাদিক সুরক্ষা, সাংবাদিকদের অধিকার আদায়ের জন্য কাজ করতে হয়। সেই জায়গায় পুলিশের যে জায়গাটা, সেই জায়গাটা উনি এই ধরনের চিঠি, এই ধরনের চোখ রাঙানি, এটা তো ওয়ান কাইন্ড অফ চোখ রাঙানি, টুটি চেপে ধরা, আমাদের ভাষায় আমরা যেভাবে বলি, এটা ওরকমই। তো এটা উনি করতে পারে না। তবে আবিদের কথার সাথে একটি কথাও আমিও বলতে চাই, যে এই যে প্রায় 17,000-এর উপরে অনলাইন নিউজ পোর্টাল গুলা আবেদন করা তথ্য মন্ত্রণালয়ে,
ঠিক আছে? এগুলো যাচাই বাছাই কিন্তু অনেক হয়ে গেছে। তো যেগুলো হয়ে গেছে সেগুলো করে দিতে সমস্যা কোথায়? এগুলো যদি ওয়ান বাই ওয়ান যেগুলা কোয়ালিটি মেনটেন করতেছে, যেগুলা কাজের স্বাধীনতাটাকে ওভাবে দেখতেছে, ওই চ্যানেলগুলো আস্তে আস্তে করে দেওয়া যায়। কিন্তু কোনো এক অযাচিত কারণে এই জিনিসগুলো হয় না। আবার এভাবেও যদি বলি যে ওই মোড়ল সাংবাদিকদের ইশারা ছাড়া এগুলো হয় না। ঠিক আছে? তো সেই জায়গা থেকে ভাই আপনি আমার সোহাগ ভাই, আপনি এরই মধ্যে জানতাম বোধহয় আপনি 3 বার বলবেন। এই শব্দটি আপনি ব্যবহার করেছেন, মোড়ল সাংবাদিক। এখানে আলোচকরাও আছেন, আমিও আছি, কিংবা যারা দেশে বিদেশে এই অনুষ্ঠানটি দেখছে, তারা হয়তো এই মানে বিষয়টি নিয়ে একটু বিব্রত কিংবা একটু হেসিটেশনে পড়তে পারেন যে মোড়ল সাংবাদিক বলতে আপনি আসলে কাদেরকে বোঝাচ্ছেন? একটু যদি ক্লিয়ার করেন। আচ্ছা দাদা, মোড়ল সাংবাদিক এটা আমার মুখ থেকে মানে সারা বছরই এই কথাটি আসে। মোড়ল সাংবাদিক হচ্ছে যারা আহ, চেয়ার লোভী, পদলোভী, আচ্ছা, আচ্ছা। দলবাজি 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 লোভী, তারাই হচ্ছে মোড়ল সাংবাদিক। এবং তারাই দেখবেন যে বিভিন্ন জেলা উপজেলায় নীতি নৈতিকতা তৈরি করে, এক একটা এক এক রকম করে তৈরি করে। ঠিক আছে? আবার এই যে আমরা যেই সাংবাদিকদের কথা বলতেছি, যে অপসাংবাদিক, এই অপসাংবাদিকরা তাদের পকেটে থাকে। কারণ কি? যে একটা তেলের গোডাউন, ওখানে তো আর উনি যাইতে পারতেছেন না, তাইলে ওনাকে কি করতে হবে? এই ধরনের একজন সাংবাদিক রেডি করতে হবে। তো ওভাবে উনি এই জিনিসটা করে। ঠিক আছে? হ্যাঁ, আবার মনে করেন আমরা যখন লিখবো তখন আমাদেরকে ফোনে আরে ঠারে, ঠিক আছে, ভয়ও দেখায়। তো এগুলো তো চলতেই আছে যতক্ষণ পর্যন্ত আমি বিষয়টা সাংবাদিক আমি বিষয়টা নীতিমালা প্রণয়ন না সোহাগ ভাই করবে। ক্লিয়ার হয়ে গেছি। মোড়ল সাংবাদিক আমাদের এখানেও আছে, সব জায়গায় আছে। মানে মানে বিষয়টা ক্লিয়ার করার জন্য আমি প্রশ্নটা আপনাকে করেছিলাম। আমি যদি আমার 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 বিষয়বস্তুতে আবার ফিরে যাই, আমরা ওখানেই থাকতে চাই। প্রসঙ্গে আলোচনা করলে যারা পাঠক দর্শক তারাও একটু আহ, একটু মনোযোগী থাকেন। আমরা বলেছিলাম যে অপসাংবাদিকতা রোধকল্পে পুলিশের একজন কমিশনারের গণবিজ্ঞপ্তি, অতঃপর 24 ঘন্টার মধ্যে কেন সেটি বাতিল। আপনি কি এই গণবিজ্ঞপ্তি, যেটি আবিদ ভাইও বলে গেছেন যে এটিকে আমরা সাপোর্ট করি, সমর্থন করি 100%, এবং তিনি যে এই বিষয়গুলো উল্লেখ করেছেন তার গণবিজ্ঞপ্তিতে, সেগুলো আমাদেরও মনের কথা। কিন্তু প্রশ্নটি হচ্ছে সেটা তিনি করতে পারেন কিনা। তিনি বলেছেন যে, মানে আবিদ ভাই, যেটা মোহনা টেলিভিশনের যিনি চিফ এডিটর, তিনি বলে গেছেন যে এটি তথ্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয় এরকম একটি গণবিজ্ঞপ্তি জারি করতে হবে এবং সেটির কপি প্রত্যেকটি জেলার প্রতিটা জেলা প্রশাসক অর্থাৎ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট যিনি থাকেন তার কাছে পাঠাতে হবে, এবং তিনি আজকে পুলিশ কমিশনার যে উদ্যোগটি নিয়েছেন সেটি ডিসিরা প্রত্যেকটি জেলায় এই অপসাংবাদিকতা রোধে কিংবা ভুয়া সাংবাদিকদের এই সাংবাদিকতা থেকে বিতাড়িত করতে ভূমিকা রাখবেন। এই বিষয়ে আপনি কিছু বলবেন কিনা, অর্থাৎ তার সঙ্গে আপনি কি একমত নাকি এর সঙ্গে কোনো দ্বিমত পোষণ আমি করবেন? আমি আবিদের কথার সাথে একমত। আমি আবিদের সাথে পুরোপুরি একমত যে যে চিঠিটি ইস্যু করেছেন ওই কমিশনার সাহেব, ওই চিঠির কথাগুলো অবশ্যই আমরা প্রতি মুহূর্তে এই 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 জিনিসগুলো চাই, এই পরিবর্তনগুলো চাই। কিন্তু একজন পুলিশ কমিশনার হিসেবে তিনি এটা করতে পারেন না। এই ধরনের চিঠি তিনি প্রজ্ঞাপন আকারে প্রচার করতে পারেন না। এটার জন্য তার শাস্তি হওয়া উচিত। এই পদক্ষেপের জন্য তার শাস্তি হওয়া উচিত দাদা। না না, অবশ্যই দাদা। ঠিক আছে? আমাদের সাবেক সিএমপি কমিশনারকে এই ধরনের কোনো শাস্তির আওতায় আনা যায়নি, কারণ তিনি আপনি তৎসময় ইউনূস আপনি সরকারের শাস্তি বলতে আমি জানি না কি বুঝিয়েছেন। একজন পুলিশ কমিশনার, এত বড় পাওয়ারফুল একজন মানুষ, তিনি 24 ঘন্টা তার বিজ্ঞপ্তিটি রাখতে পারলেন না, সেটি তাকে উইথড্র করতে হলো। এরপর আপনি আর কি ধরনের শাস্তি চাচ্ছেন? মানে আমি ঠিক জানি না। এটি তো তার জন্য একটা বড় ধরনের পরাজয় যে তিনি না না, সেটি রাখতে এটা পারলেন না। এটা এটা তার এটা পারেননি। তার সার্ভিস, এটা দাদা তার সার্ভিস না, এটা তার কাজ না। সে কেন করবে সেটা? তার কাজটাই সে করুক, তার প্রকৃত কাজটাই সে করুক। আমার মনে হয় এই ক্ষেত্রে আপনি যেটি বলেছেন যে কি পুলিশ সুপার এবং পুলিশ কমিশনারের মধ্যে একটি আহ, ভেতরগত কোনো ঘটনার রেজাল্ট হয়তো আজকের এই ঘটনাটি জন্য পুলিশ কমিশনার একদম এই পর্যায়ে অনেকটা পর্যদস্ত একদম হয়েছেন। কিন্তু আমার কাছে যেটি আমি যেটি তথ্য আজকে সারাদিন এই বিষয়গুলো নিয়ে পুলিশ কমিশনারের সঙ্গে আমার দুবার কথা হয়েছে এবং সেখানকার কিছু মূলধারার সাংবাদিকদের সঙ্গে কথা হয়েছে। যদিও কথাগুলো শুনতে আমার কাছে কিছুটা সাংঘর্ষিক মনে হয়েছে, অর্থাৎ একেকজন একেক রকম কথা বলেছেন। কিন্তু যেটি আমি আমার মতো করে বুঝতে পেরেছি, কারণ ৫ জনের সঙ্গে কথা বললে কিন্তু নিজের একটা ওপিনিয়ন এমনিতেই তৈরি হয়ে যায়। ৫ জন
কি বলেছেন এবং আসলে রিয়েলিটিটা কি, সেখান থেকে মনে হয়েছে যে পুলিশ কমিশনার নিশ্চয়ই এমনি এমনি বলেননি। তিনিও সেখানকার মূলধারার কিছু সাংবাদিকের কনসার্ন কিংবা তাদের দাদা, ওপিনিয়ন কোনো নিয়ে মোরল সাংবাদিক ছাড়া এই ঘটনাকে প্রশ্রয় দিবে না। আমি আপনাকে স্পষ্ট করে বললাম, আমি একদম স্পষ্ট আচ্ছা করে ঠিক বললাম আছে, আমি আচ্ছা আমরা আলোচনাটা শেষ করতে চাই। আমরা একটু আরেকবার আসতে চাই আমাদের ডক্টর আসাদের কাছে, যিনি অসাধারণ বিশ্লেষণ করেন এবং তিনি পিনাকি ভট্টাচার্য দাদা আমাদের, যিনি সারা পৃথিবীতে যার ফলোয়ার আছে, সেই পিনাকি দা একটি পোস্ট দিয়েছেন এই পুলিশ কমিশনারের এই কি বলে এই গণবিজ্ঞপ্তিকে নিয়ে। আমি এটি একটু পড়তে চাই, যেহেতু পিনাকি দার খুব ভক্ত আমাদের ডক্টর আসাদ। পিনাকি ভট্টাচার্য এখন থেকে ঠিক 12 ঘন্টা আগে, এখন যদি কটা বাজে 11টা, তার মানে হচ্ছে 11টার দিকে এই পোস্টটি দেওয়ার পরে মানে সব উলটপালট হয়ে যায়। এর মধ্যে গতকাল থেকে ধরেন সোহাগ আরিফিন সহ এরকম অসংখ্য সাংবাদিক নেতা কিংবা সাংবাদিকরা কিন্তু এই পোস্টটিকে রিজেক্ট করবার জন্য বা উইথড্র করবার জন্য তারা নানাভাবে লেখালেখি করছিল, কিন্তু আসলে খুব একটা রেজাল্ট আসছিল না। কিন্তু যখনই পিনাকি ভট্টাচার্য অর্থাৎ আমাদের শ্রদ্ধেয় পিনাকি দা যখন একটা পোস্ট দিলেন, তার সম্ভবত ঠিক হাফ এন আওয়ার পরেই এই পোস্টটি উইথড্র করেন মাননীয় পুলিশ কমিশনার। বলতে পারেন পিনাকি দা কি লিখেছেন, আমি সেটি স্ক্রিনশট নিয়ে রেখেছি। পিনাকি দা পুলিশ কমিশনারের গণবিজ্ঞপ্তিটি দিয়ে লিখেছেন, সিলেটের পুলিশ কমিশনার সম্ভবত বাকশাল কায়েম করতে চাচ্ছে দেশে। অনলাইন নিউজ পোর্টাল নিয়ন্ত্রণ করা পুরোপুরি তার এখতিয়ারের একেবারে বাইরে। কারো ব্যাপারে সমস্যা হলে সেটি তথ্য মন্ত্রণালয় ডিসি কে বলতে পারে, যেটি একটু আগে আবিদ বলে গেল। ডিসি আনুষ্ঠানিকভাবে নোটিশ দিলে সেটি আদালত পর্যন্ত যেতে পারে। তারপরে লিখেছে, কাঁঠাল রানীর চোলারাও তো গণমাধ্যম নিয়ে এভাবে কখনো খবরদারি করেনি। আপনারা, আমি যেটি বলছিলাম যে তার ভাষার যে যেটি ডক্টর আসাদ বারবার বলছিলেন যে সাংবাদিকদের ভাষার পরিশীলিত, মার্জিত কিংবা সুন্দর ভাষা, এবং তিনি বলেছেন যে তখন সেটি খবরদারি করেননি, চুপিসারে ধরে এনে জুলুম করা হতো। এরা তো দেখছি, এরা মানে পুলিশ কমিশনার, এরা তো দেখছি প্রকাশ্যে গণমাধ্যমের এখন গলা চেপে ধরা শুরু করেছে। ডক্টর আসাদ কি বলবেন? ধন্যবাদ অপু। আমি অল্প সময়ের মধ্যে শেষ করি। আমি প্রথমে আমি পিনাকিদার এখানে আসব, তার আগে আমি একটু আরিফিন ভাইয়ের কিছু কথা বলতে চাই। আরিফিন ভাই যেটা বললেন, আমার শব্দটা আমার খুব পছন্দ হয়েছে। ওই যে মানে দ্যাট ইজ মোরাল সাংবাদিক, এই শব্দটার ভেতরেই কিন্তু তার অন্তর্নিহিত তাৎপর্যটি লুকিয়ে আছে। ওই বিমল কান্তি আমাকে শিখিয়েছিল যখন ক্লাস 6-এ পড়ি, যে নামকরণ সভ্যতার প্রতীক, সভ্যতার ধারক ও বাহক হিসাবে যে ভাষাকে মানুষ আবিষ্কার করিয়াছে, তার এক সার্থক ও বলিষ্ঠ প্রয়োগ তার নামকরণে। নামকরণ সঠিক না হলে সিদ্ধান্ত সঠিক হতে পারে না। তাই নামকরণের ভেতরেই অন্তর্নিহিত তাৎপর্য আছে। এই যে মোরল সাংবাদিক বললেন, মোরলের নেচার আমরা অন্তত গ্রামগঞ্জে যারা বড় হয়েছি, তাদের ধর্ম, কর্ম, রীতি নীতি, আদর্শ সমস্ত জিনিস, এই মোরলীপনা যেটা বলে কিভাবে ঘটে, ওই সাংবাদিকের আগে যখন মোরল উনি সংযুক্ত করেছেন, সেখান থেকে এই উপাধি দিয়েই আমরা কিন্তু তার বৈশিষ্ট্যটাকে মানে খুঁজে পাই। আমি অন্তত এটা এই ক্ষেত্রে পরিষ্কার। কিন্তু আমার একটা কথা থাকবে, বিশেষ করে আমাদের আরিফিন ভাইয়ের প্রতি, যেই ধরনের সাংবাদিকই হোক, অর্থাৎ যে আমাদের কাছে তথ্য প্রবাহটা তুলে ধরবেন ওয়াচডগের মতো, সেখানে একটা আদর্শিক ব্যাপার তো থাকতে হবে। দুঃখ লাগে একটাই, এটা অবশ্য আমাদের সব জায়গাতে আছে। আমি যে শিক্ষক, এই জায়গাটাও আজকাল কলঙ্কিত হয়ে গেছে। আমার এই 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 পরিচয়টা দিতে আমার লজ্জা লাগে। আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাকাই, আমার নিজের বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগরে তাকাই, এভরিহুয়ার। আমি যখন ছাত্র অবস্থায় মানে ইউনিভার্সিটি 3rd ইয়ারে পড়ি, যখন আমি এম এর ক্লাস নিয়েছি, আমি নিজে আমি দেখেছি। তার মানে আমি একটা চর্চার মধ্যে দিয়ে গিয়েছি। আমার কিছু গুণাবলী থাকার কারণে সেখানে শিক্ষকরা হয়তো বলেছে যে তুমি এই কাজটি করেছি। কিন্তু দুঃখজনক হচ্ছে, আমি শুধু সাংবাদিকতার ক্ষেত্রে বলি না, সর্বক্ষেত্রে, যেটা অনেকটা ইঙ্গিত দিলেন আরিফিন ভাই, এই রাজনীতিকরণটা যেটা আছে, রাজনীতিকরণ, সাংবাদিকের এই ধর্মটা থাকা উচিত নয়, শিক্ষকের এই ধর্মটা থাকা উচিত নয়। এই যে পিনাকিদা একটা বাক্য বললেন অপু একটু আগে, যে একজন এক্স প্রাইম মিনিস্টারকে বা প্রাইম মিনিস্টারকে, যদি হাসিনা ম্যাডামের কথাই বলি, যে এই ভাষাটা উনি
বিশেষণটা প্রয়োগ করলেন, সেখানে তো আমার, আপনি যেটা বললেন যে আমি তার প্রতি ভক্ত, আমি ভক্ত নই। ওনার মেধাটাকে আমি সম্মান করি, কিন্তু মেধা প্রয়োগের যে ধরনটা, সেটা আমার কাছে এখন ঘৃণ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। ব্যাপারটা হচ্ছে সেই জায়গাতে একদম একদম পিনাকির কিন্তু মেধা আছে, একদম। তার মেধাটাকে যদি উনি সাবলীল অর্থাৎ অ্যাস্থেটিক্যাল সেন্স থেকে যদি প্রয়োগ করতেন, এই সমস্ত শব্দগুলোই ওনার জানা, এর চেয়ে ভালো মানুষ অনেক বেশি গ্রহণ করতো, অনেক বেশি কার্যকরী হইতো, বাঙালি, সারা বাঙালি তাকে মাথায় তুলে রাখতো। কিন্তু আমি আসাদ কেন পারছি না? আমি আমার উপাধি বাদ দিলাম, আমি আরেকটা জায়গায় আসতে চাই। এই যে আমাদের সম্ভবত পিয়াস ভাই বলে গেলেন যে সাংবাদিকের গুণগত মান নির্ণয়ের ক্ষেত্রে আমরা কি করব না করব, এটা কি মানে অনেক শিক্ষিত হওয়া দরকার কিনা, একাডেমিক বড় ব্যাপার হইলে হয় নাকি, তার মনস্তত্ত্ব, তার মেধা, তার শিল্প সৌকর্য, তার তার অ্যানালাইসিস করার ক্যাপাসিটি থাকলে সে মানুষটাতে কাজটা করতে পারে। আরে বাবা, আমরা তো সেই কথাটাই বলছি। সমস্ত কিছু মিলে একটা মানদণ্ড মানে তৈরি হবে। বিসিএস যখন একটা ছেলে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়, সমস্ত পরীক্ষায় পাশ করে, এরপরে তার কিন্তু একটা ভাইবা পরীক্ষা হয়, সেখানে পিএসসির মেম্বাররা অনেক জ্ঞানী গুণী মানুষরা সেখানে বসেন, সমস্ত পরীক্ষায় অনেক ভালো রেজাল্ট, সেকেন্ড হাইস্ট মার্ক পেয়েছেন, কিন্তু ভাইবা বোর্ডে তাকে আউট করে দিয়েছেন যে ও মেসটিসি করলে এই দেশের মানুষ কিছু শিখবে না, এটাই তার একটা অযোগ্যতা। তাহলে এটা কি হতে পারে? এই যে মোরল সাংবাদিক থেকে শুরু করে আসল সাংবাদিক পর্যন্ত যদি চিন্তা করি, মোরলটা বাদ দিয়ে সাংবাদিকটাকে যদি চিন্তা করি, একটা শব্দের ভেতরে, আমি তো বললাম আপনারা একটু গুগল করে দেখেন, একটু পড়েন এই একটা পেজ, শুধু সাংবাদিক, জার্নালিজম বা জার্নালিস্টের ভিতরে কি কি গুণাবলী, কি এথিক্স টেথিক্স সমস্ত কিছু যা আছে, এক পেজ পড়লেই যথেষ্ট, যদি সেই শব্দগুলোকে বোঝেন। ওই একটা শব্দকে বুঝতে গেলে আপনাকে আবার 50 পৃষ্ঠা করে পড়তে হবে রে ভাই। সমস্যাটা তো ওই জায়গাতে। এখানে যে 50টা শব্দ আছে এই জার্নালিজমের সাথে জড়িত, শব্দটা, বাক্যটা, শব্দটার সাথে, হ্যাঁ, এবং এটার সাথে যে ব্যাখ্যাগুলো আছে, সেখানে 50টা শব্দের মধ্যে 50,000 পৃষ্ঠা পড়তে হবে। তাহলে সেই মানুষটা যদি আমি তৈরি করতে যাই, সেই কর্ণধারকে যদি দিতে চাই, তাহলে তো আমাকে কিছু কোয়ালিটি জাজমেন্টাল এরিয়াতে যেতেই হবে। তো সেটার জন্য আমার কথা হচ্ছে, আপনারা 50টা না 50,000 বৈঠক করেন, তো আমাদের কি বলে, এই তথ্য মন্ত্রণালয় থেকে একটা কমিটি তৈরি করেন। এটা ইউনুস সাহেবের কমিটির মতো না আর কি, মানে লাইক মানে ফারুকিদের মতো লোকদের দিয়ে সংস্কৃতি মন্ত্রণালয় চালাবে, আমি সরি টু সে। হ্যাঁ, কিন্তু আছে তো আমাদের দেশে ক্রিয়েটিভ মানুষ, দফায় দফায় মিটিং করেন, ডক্টর আসাদ, করলে হয় কি, আমি ডক্টর আসাদ একটা শেষ করি, দুটো, আমি আপনাকে শেষ করি, দুটো, আপনাকে একটা দুটো প্রশ্ন করেছে, দুটো প্রশ্ন দিতে চাই। আমি আমি যাচ্ছি, ব্রেন স্টর্মিং করলে সেখান থেকে অনেক কিছু বেরিয়ে আসে, মগজটাকে খেলাইতে হবে, আপনার আপনার একটা আপনার পর্যায়ে আমরা ওই উদ্দেশ্যে জায়গাতে যেতে পারি। আপনার উদ্দেশ্যে দুটো প্রশ্ন এসছে, সেটি হচ্ছে, একজন হচ্ছে জুয়েল মৃধা, তিনি লিখেছেন 200 টাকা আর 500 টাকার সাংবাদিকদের সংখ্যায় এখন সবচেয়ে বেশি দেখা যায়, মূলধারার সাংবাদিকদের এই কারণে সম্মানহানি হচ্ছে। আর বিজয় টেলিভিশনের ব্রাহ্মণবাড়িয়ার একজন সাংবাদিক, তার নাম এহসানুল রিপন, তিনি আপনার কাছে জানতে চেয়েছেন, ডাক্তারি পেশায় শিক্ষাগত যোগ্যতা লাগে, উকালতি পেশায় শিক্ষাগত যোগ্যতা লাগে, অর্থাৎ ডিফেন্সে যে কোনো সরকারি চাকরি করতে গেলেও শিক্ষাগত যোগ্যতা লাগে, কিন্তু মূলধারার সাংবাদিকতা করতে গেলে কতটা শিক্ষাগত যোগ্যতার দরকার পড়ে, সেটি দয়া করে ডক্টর আসাদ স্যার বলবেন কি? আমি একটু বলি, এই যে রিপন ভাই আরেকটা কার কথা বললেন, ওর নামটা ভুলে গেলাম, জুয়েল মৃধা। জুয়েল, তাই তো? আমি এই দুজনের জি। উদ্দেশ্যেই বলি, ওনারা যেটা আসলে বলতে চাচ্ছেন যে এইটা, এই সমস্ত কিছুর ক্ষেত্রে মিনিমাম, আমি এই কথাটাই কিন্তু একটু আগে বললাম, যদি ওনারা বুঝে থাকেন যে আসলে মিনিমাম একটা ক্রাইটেরিয়ার মধ্যে দিয়ে যেতে হবে। আমি অপুর সাথে একবার তর্ক করেছিলাম যে ওই কি বলে, লালন, হাসন, গগন, হরকরা কিংবা আলাউদ্দিনকে, আলাউদ্দিন খা হতে গেলে ডক্টরেট ডিগ্রি দরকার পড়ে না, ওটা গাছতলায় বসে বা অন্যখানে বা যে কোনো জায়গায় সাধনার মধ্যে যদি থাকেন, সেটা দিয়ে তৈরি হওয়া সম্ভব। কিন্তু তারপরেও কিছু নর্মস থাকে, কিছু একাডেমিক প্রোটোকল লাগে রে ভাই। আপনি যে আরবি পড়বেন মক্তবে গিয়ে, সেখানেও কিছু কিন্তু রীতিনীতির মধ্যে যেতে হয়। আপনি যে দেবতার পুজো করবেন, সেখানেও কিন্তু রীতির মধ্যে দিয়ে যেতে হয়। রবীন্দ্রনাথ বলেছে, ধর্মের থেকে যদি আচারই বড় হয়, সেখানে তো ধর্মের গুরুত্ব কমে যায়। আমি বোঝাতে পারলাম কথাটা? তার মানে একদম। আচার অনুষ্ঠান কিছু কিন্তু লাগে আমাদের, আমরা দেব দেবী, আমরা ঈশ্বর
স্রষ্টা, ভগবান, যেভাবে চিন্তা করি না কেন, কিছু আচার আচার তো লাগে। কিন্তু ঘটনা হচ্ছে যে আমাদের যে ধর্মশালা, যেটা ক্ষুধার ঘর, নজরুল বলেন যে ক্ষুধার ঘরে কে কপাট লাগায়, কেঁদে সেখানে তালা, শব্দারের খোলা রবে চালা, হাতুড়ি শাবল চালা। তো ক্ষুধার ঘরেই তো আপনাকে তালা দিতে হচ্ছে। ওই কারণটা কি? ওই যে আমি যদি জোয়েলকে আর রিপনকে যদি তুষ্ট করতে চাই, তাইলে এই যে ক্রাইটেরিয়া একটা লাগবেই। এবং ওই যে আমি শুরুর দিকে বলেছিলাম, আমি এই আমাদের আবিদ ভাইকে, যে এখানে হচ্ছে বাণিজ্যিককরণে পৌঁছে গেছে এই সাংবাদিকতা, ব্যবসায় পরিণত হয়েছে। বাজে ভাষায় বললে ব্যবসালয়ে পরিণত হয়ে গেছে এই জিনিসটা। ধর্মের দিক থেকে চিন্তা করলে, ধর্ম বলতে আমি বলতে চাচ্ছি হচ্ছে নেচার। নেচার মানে প্যাটার্ন। আমি বোঝাতে পারছি, খুব খারাপ ভাষায় বললাম। ওই জায়গাতে পৌঁছে গেছেন। 5 টাকা, 10 টাকা, 50 টাকা করে আপনাকে টাকার দিকে ছুটছে না। তাহলে আপনার নৈতিকতাটা কোন জায়গায় রে ভাই? আপনি কোন পরীক্ষাগুলো দিবেন? ওই যেই শিল্প শকর যেগুলো লাগে একটা সাংবাদিক হতে গেলে, সেগুলোকে আপনি বাছাই করবেন। হতে পারে না তার বিএ ডিগ্রি নাই, কিছু যায় আসে না, তাহলে তার ওই গুণাবলী তো অনেকগুলো আছে, সেইগুলোকে একসাথে করেন, করে দেখেন যে সে একটা বিএ ডিগ্রি থেকে বেশি জানে, তাহলে আমরা ওই ক্রাইটেরিয়ায় তাকে আমরা সাংবাদিকতা করার জন্য তাকে আমরা অ্যাপ্রুভাল দিয়ে দিলাম, ফাইন, কামন। কিন্তু ধ্বংস তো করছে এই রাজনীতিকরণ, এই যে ভাষার অপপ্রয়োগ এবং বাণিজ্যিকীকরণ শুরু হয়ে গেছে সাংবাদিকতার মধ্যে, যেটা আমাদের জন্য ধ্বংসের একটা একটা কি বলবো, অশনি সংকেত। আমি চাইবো আমাদের সাংবাদিক ভাইরা ভাষার দিকে, আবারও একদম। পিনাকিদার দিকে তাকায় শেষ কথাটা বলি, দাদা আপনি একটু ভাষাটাকে সংযত করে নিজেকে উপস্থাপন করেন। আপনার অনেক মেধা আছে এবং মেধাটাকে সঠিকভাবে আমাদের কাছে তুলে ধরেন। আমরা অপেক্ষায় থাকলাম। ধন্যবাদ। অনেক ধন্যবাদ ডক্টর আসাদ। আমরা একটু শাহিন টিটু, বিপ্লব মুসাফির আমাদের এখানকার, আপনি চিনেন, শিক্ষক এবং একজন আবৃত্তি শিল্পী। তিনি কিন্তু আবার আলোচনাটা ঘুরিয়ে দিচ্ছেন। উনি কিন্তু আবার আলোচনাটা ঘুরিয়ে দিয়েছেন। উনি লিখেছেন, অবস্থার পরিপ্রেক্ষিতে একজন পুলিশ কমিশনার যে কোনো পরিস্থিতি দূরীকরণে প্রজ্ঞাপন জারি করার ক্ষমতা রাখে। কি বলবেন? আমি পড়ছি। আচ্ছা, কি বলবেন? দেখুন, তিনি কিন্তু বলছেন যে পুলিশ কমিশনার যে কোনো পরিস্থিতি দূরীকরণে তিনি প্রজ্ঞাপন জারির ক্ষমতা রাখেন। তিনি কিন্তু শিক্ষক। আসতেছি। দেখুন, অনলাইন নিবন্ধিত পোর্টালকে একটি কাঠামোর মধ্যে আনার উদ্যোগ, এটা অবশ্যই ইতিবাচক দিক। কারণ ডিজিটাল প্ল্যাটফর্মে ভুয়া খবর, অপসাংবাদিকতা আর অনিয়ন্ত্রিত কন্টেন্ট এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সেখানে কোনো ধরনের শৃঙ্খলা আনার চেষ্টা, এটা স্বাগতযোগ্য। কিন্তু প্রশ্নটা হইলো অন্য জায়গায়, রাস্তাটা কতটা সঠিক ছিল। আইনগত ভিত্তি, প্রক্রিয়ার স্বচ্ছতা এবং সংশ্লিষ্ট স্টেক হোল্ডারদের অংশগ্রহণ, এই বিষয়গুলো নিশ্চিত না করে যদি হঠাৎ করে কোনো পদক্ষেপ নেওয়া হয়, তাহলে সেটা উদ্যোগ ভালো হলেও বিতর্ক তৈরি করার একটা সৃষ্টি হবেই। আমার মনে হয় এ ধরনের সংবেদনশীল বিষয়ে একতরফা নির্দেশনার চেয়ে নীতিমালা প্রণয়ন, সাংবাদিক সংগঠন ও সংশ্লিষ্টদের সাথে আলোচনা, এই পথটাই বেশি টেকসই, গ্রহণযোগ্য হতো। অর্থাৎ উদ্যোগ ভালো, কিন্তু বাস্তবায়নের পথটা আরো সুসংগঠিত, আইন সম্মিলিত ও অংশগ্রহণমূলক হওয়ার দরকার ছিল। যেটা বিপ্লব ভাই বলেছেন, আসলে আইনটা কিন্তু আছে। আমি আবিদ ভাইকেও বলেছি, আইনটা আছে। এখন আইন প্রয়োগটা কে করবে? আইন প্রয়োগটা ডিসির মাধ্যমে পুলিশই করে, বা সকল আইন প্রয়োগের অগ্রভাগী পুলিশ থাকে। এখন চট্টগ্রাম সিলেট মেট্রোপলিটনের পুলিশ প্রধান হিসাবে সিলেট পুলিশ কমিশনার, উনি যদি বিষয়টা ডিসির মাধ্যমে প্রজ্ঞাপন আকার করে উনি বাস্তবায়ন করতো, তাহলে মনে হয় জিনিসটা সঠিক হতো। যেহেতু আইন অলরেডি আছে, এই আইনটা কিন্তু মানে স্টেও করে নাই, কিংবা এই আইনটাকে কিন্তু বাধা দেওয়া হয় নাই। আইন আছে, এটা জেলা প্রশাসনের মাধ্যমে যদি পুলিশ প্রশাসন আইনটা প্রয়োগ করতো, তাহলে বিষয়টা যথাযথ প্রক্রিয়া হয়ে যেত। একদম। ডক্টর আসাদের কাছে শেষ প্রশ্ন, আমরা অংশটা শেষ করবো যেহেতু আলোচকদের অনেকে লিভ নিয়েছেন। এই বিপ্লব মুসাফির বেশ কয়েকটা প্রশ্ন ডক্টর আসাদের উদ্দেশ্যে করেছেন। তিনি বলেছেন, অপসাংবাদিকতার পেছনে বাংলাদেশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন তারা, যারা হলেন সেই ফকিরাপুল আরামবাগ কেন্দ্রিক সম্পাদক মন্ডলী, যেটা কে যেন বলছিল। তার দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে, আমাদের মনে রাখতে হবে, বিপ্লব মুসাফির লিখেছেন, একজন সাংবাদিক তার ব্যক্তিগত চরিত্রের ঊর্ধ্বে কখনো যেতে পারেন না। ফলে তার মাঝে লোভ, লালসা, ঈর্ষা, জিজ্ঞাসা সেগুলো থাকতেই পারে।
ফলে ওই সাংবাদিক যে নির্লোভী হবেন সেটি আপনারা আশা করেন কিভাবে? তার তৃতীয় প্রশ্ন, বিশ্বাস করুন আর নাই করুন, বাংলাদেশের সাংবাদিকতার ইতিহাসে সংবাদকর্মীগণও রাজনৈতিক প্রভাবমুক্ত কখনোই হতে পারেন না। মজার বিষয় হচ্ছে মূল সাংবাদিক তারাই হবেন যারা সহজে সরকারের দাবিদারি করতে পারেন এবং করছেনও। এটাও সংবাদ কর্মীদের জন্য একটি প্রচলিত সংস্কৃতি। আর সবশেষে তার প্রশ্নটি হচ্ছে ডক্টর আসাদকে উদ্দেশ্য করে, আপনি মানসম্মত শিক্ষা গড়ে উঠবে কিভাবে বা সাংবাদিকতা যদি মানসম্মত শিক্ষক আমরা গড়ে তুলতে না পারি? তার প্রশ্ন হচ্ছে, মানসম্মত শিক্ষক কি আজকাল খুব একটা পাওয়া যায়? মানসম্মত সাংবাদিক গড়ে তোলার দায়িত্ব তাহলে কাদের? সম্মানিত আলোচক বৃন্দের কাছে এই প্রশ্নগুলো আমি রাখলাম, বিশেষ করে ডক্টর আরশাদ ভাইয়ের কাছে। আসাদ। ধন্যবাদ অপু। আমি আমার এই শিক্ষক ভাইয়ের লাস্ট প্রশ্নটা দিয়ে শুরু করি, যে কার কাছ থেকে শিখবেন? শিক্ষকের কাছ থেকে শিখবেন। আপনার প্রতি আমার বিনীত অনুরোধ থাকলো, আপনিও এখন থেকে দিনে অন্তত 2 ঘন্টা আপনার যে নির্ধারিত শিক্ষকতা পেশার জন্য যে কয়টা বই পড়তে হয় তার বাইরে মিনিমাম অন্তত 2 ঘন্টা আপনি পড়বেন। আমি আপনাকে জ্ঞাতার্থে বলি, আমি এখনো প্রায় 5 থেকে 6 ঘন্টা আমি যেই মাধ্যমে বা যেই ক্ষেত্রে আমি পড়াশোনা করি তার বাইরে 5 থেকে 6 ঘন্টা পড়ালেখা করি। সেক্ষেত্রে তখন আমি আর ফোনের কাছে থাকি না, থাকলেও ধরি না। তো এই চর্চাটা আমরা আমাদের মধ্যে দিয়ে আগে শুরু করি। আমরা নিজেদের আত্মানং বৃদ্ধি, নিজেদের আত্মাটাকে বড় করি, নিজেদেরকে আরেকটু পরিশীলিত করি। আর আপনি যে বললেন যে আরামবাগের সাংবাদিকতা বলেন, আর এই যে মানুষ যে কি বলে, আপনার একটা সেকেন্ড প্রশ্ন বোধহয় ছিল যে আসলে সাংবাদিকরা তো তাদের চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্য থেকে তার যে ব্যক্তি মানুষ থাকে তার ঊর্ধ্বে উঠে যেতে পারেন না। শুধু সাংবাদিক কেন, কোনো মানুষই পারেন না। কিন্তু আমাদের ওই জায়গাটা থেকে বেরিয়ে একটা জায়গাতে আসতে হবে যেখানে সভ্যতা তৈরি হয়। সেখানে আমার ব্যক্তি মানুষের ভিতরে যত মানে দ্যাট ইজ কি বলবো, লালসা, লোভ, চাহিদা থাকবে, ওর মধ্যে থেকে যারা বেরিয়ে আসতে পারবে, আসতেই হবে আপনাকে। আপনি যদি প্রফেশনালিজম ব্যাপারটাকে চিন্তা করেন রাষ্ট্রীয়ভাবে, গোষ্ঠীগতভাবে, সামাজিকভাবে, তখন আপনাকে আপনার ব্যক্তি মানুষের গণ্ডির আচরণবিধি থেকে বেরিয়ে আসতে না পারলে আপনি কোনোদিনই সেই জায়গাতে পৌঁছতে পারবেন না। আপনি সেই ওই গ্রামের সে আসাদে থেকে যাবেন। আমি বুদ্ধ আপনাকে বোঝাতে পারছি বিষয়টা। ওই জায়গা থেকে বেরোতে হবেই। আপনি সাংবাদিক হন, শিক্ষক হন, কৃষক হন, কৃষক মানে মুটে মজুর যাই হন, আপনার যদি আদর্শিক জায়গাটা তৈরি না হয় আপনি কোনোদিনই কোনো লক্ষ্যে পৌঁছতে পারবেন না। সেটা শুধু সাংবাদিকতার ক্ষেত্রে নয়, সব ক্ষেত্রেই। তা আমি একটু বলি, সবাই তো এই আমরা নীতি, ধর্ম এবং আমাদের আইন কানুনগুলো নিয়ে অনেক কথা বললাম। শুধু একটি কথা বলি, এই যে আমাদের যে সিলেটের কমিশনার মহোদয়, আমি প্রথমেই বলেছিলাম কথাটা, ওনার যে মনস্তাত্ত্বিক একটা চিন্তা কাজ করেছে যে আসলে এটা হওয়া উচিত বা এই ধরনের জিনিসগুলো ওঠা উচিত, এই যে একটা ভাবনা পুলিশ প্রশাসনের মতো একটা জায়গাতে এসছে, একটা একটা অন্য একটা ফোর্সের লোক সেটা, তাই না? উনিও তো মানুষ, সবার উপরে উনিও তো মানুষ। পুলিশ তো আর মানে জীবজন্তু জানোয়ারের মতো কোনো প্রাণী নয়, মনুষ্যত্ব তো তার মধ্যে কাজ করে। ওর যে ওই মনস্তাত্ত্বিক চিন্তাটাকে আমি সাপোর্ট করি, বাট ওনার প্রসেসটা হয়তো টোটালটাই হয়তো ভুল ছিল, ইউটার্ন ছিল, যে কোনো জিনিস ছিল কোনো জায়গা থেকে, ওই যে যেটা আমাদের দ্যাট ইজ বলতে চায় আরিফিন, যে আসলে কোনোভাবে হয়তো এটা সে কোথাও দ্বারা কোনো ইম্পোজড হয়ে সেই কাজটা করেছে, হতে পারে অনেক কিছু। কিন্তু এরপরেও এক একটা মানুষ ওই পর্যন্ত পৌঁছার ক্ষেত্রে তার অনেক শ্রম মেধা দিয়ে যেতে হয়েছে। এরপরেও কিন্তু উনি ওই জায়গাটাকে একবার প্রজ্ঞাপন জারি করে ফেলেছেন, আবার উইথড্র করতে হয়েছে। এই যে করে ফেলেছেন, এই করে ফেলার কাজটা যদি প্রেশারও হয়ে থাকে, সে যদি ওই যেটা ফার্স্টে আবিদ বলল, উনি যদি না চাইতেন এই অবস্থান থেকে, উনি কিন্তু এটা করতেন না। কিন্তু ওনার ওই যে মনস্তাত্ত্বিক চিন্তাটা একটা কাজ করেছে, ওনাকে কিন্তু একটা ক্লিক করেছে রে ভাই। এটা তো নর্মাল থানার, আমি ওসিকে ছোট করে বলছি না, অনেক বড় কর্মকর্তা, তো অনেকগুলো ধাপ পেরিয়ে যেতে হয়েছে। এরপরে উনি মানুষ হিসেবে যেটা কাজ করেছে, এটা ঘুরিয়ে যদি অন্য জায়গা থেকে আসে সেটা ভালো। আর আমরা শেষ কথাটা বলবো, প্রত্যেকটা মানুষ যদি আমরা নিজ নিজ জায়গাতে সঠিক হয়ে যায়,
তখন মিছিল মিটিং এর কিছু দরকার পড়ে না। অপুর সাথে বাড়িতে গিয়ে কথাটা হচ্ছিল যে গ্রাম্য একটা সালিশের মধ্যে আমাদের পুলিশ প্রশাসন, ইউনো মহোদয়, এসিলেন্ট মহোদয়, চেয়ারম্যান মহোদয়, এমপি মহোদয় সমস্ত আমলা টামলারা ভরে টরে একদম ছাড়খাড়। এই মানুষগুলো কি কারণে হয়েছে এখানে? ওনারা নবীনগরকে উদ্ধার করতে চান। আর উদ্ধারের তো ভাই দরকারই পড়ে না আপনাদের, যদি আমরা প্রত্যেকের জায়গা থেকে ঠিক, চেয়ারম্যানের জায়গা থেকে ঠিক হয়ে যাবে, এমপির জায়গা থেকে ঠিক হয়ে যাবে, পুলিশের জায়গা থেকে ঠিক হয়ে যাবে, অ্যাসিলেন্ট আর কোনোদিন ঘুষ খাওয়ার চিন্তা করবে না, সাব রেজিস্ট্রার ঘুষ খাওয়ার চিন্তা করবে না। এই শব্দগুলো তো ওনাদের সাথে যুক্ত হলো কিভাবে? আমি আমার এক পুলিশ, লাস্ট কথাটা বলি, আমার এক পুলিশ বন্ধু, এসপি বন্ধু, এখন বলতে ডিআইজি হয়ে গেছেন, ওরা আমি যখন ও এডিশনাল এসপি ছিল আমি ওকে গালাগালি করছি একদিন, যে তোদের এই আচরণটা কেন, তোদের মধ্যে এই ঘুষ জিনিসটা কিভাবে হলো? তুই চাকরি করলি বেটা কতদিন হলো, এরপর যেটা গাড়ি কিনে ফেললি 15 লাখ টাকা, পাইলি কোথায়? তো বলে যে দোস্ত আমার গালাগালি করে তো লাভ নাই, এটা কি আমি করছি নাকি, এটা আমাকে ব্রিটিশরা শিখাই গেছে। ঘটনাটা হচ্ছে সেই জায়গা। আমরা যে অপরকে অপবাদ দেই, আমি ওই যে ব্যক্তি আব্দুল কুদ্দুস চৌধুরীকে আমি তার মনস্তত্ত্বটার জন্য আমি তাকে সেলুট করি, তার যে এই মনস্তাত্ত্বিক সর্বশেষে কিন্তু উনি এটা অন্তত করেছিলেন। এখন কাজটা যদি উনার না, তাইলে আমাদের ঘুরে আসুক, বদলাই, আমরা নিজেদের জায়গা থেকে আমরা বদলাই। এবং আমি যেন প্রতি মুহূর্তে শিখি, আমার এই আমাদের যে শিক্ষক ছোট ভাই, ওকে আবারও বলি, আমরা যেন প্রতিদিন আরো অনেক বেশি বেশি করে অনেক কিছু পড়ি, নিজেদেরকে সমৃদ্ধ করি, আমাদের জ্ঞানের চোখটা খুলি, আমরা মানুষের দিকে তাকে, আমরা ভালো থাকবো। ধন্যবাদ সবাইকে। অনেক ধন্যবাদ ডক্টর আসাদ। আমরা 1 মিনিটে শেষ করব। আমাদের চট্টগ্রামের সাংবাদিক নেতা সোহাগ আরিফিন ভাই এখনো আছেন। আরিফিন ভাই, লেনিন মানে কি ওই লেনিন? মানে আমার টক শোতে যে মাঝে মাঝে আসতো, মানে আয়ানদার এখানে যে পরিচয় হয়েছিল খুব ভালো বলে, লেনিন লিখেছে আপনাকে উদ্দেশ্য করে এবং আমাকেও যুক্ত করেছে। তিনি লিখেছেন যে অনলাইন গণমাধ্যম নীতিমালা শুধু নামমাত্র আমার কাছে মনে হয় দাদা। অন্যদিকে সেই আওয়ামী আমল থেকেই এখন পর্যন্ত পেশাদার সাংবাদিক দ্বারা পরিচালিত আবেদিত গণমাধ্যমগুলো বারবার হোঁচট খাচ্ছে এখনো। নিবন্ধনের নামে নিবন্ধন বাণিজ্য কিন্তু চলছে হরদম। চলছে। আমার প্রশ্ন হচ্ছে, আবেদিত অনলাইনগুলো কি ধরনের কার্যক্রম পরিচালনা করবে, কিংবা সেই কার্যক্রমের কোনো বিষয়গুলোর উপর আলোকপাত করে নিবন্ধন প্রদান করা হবে? সেই বিষয়গুলো সুনির্দিষ্টভাবে সরকার কেন নিয়ম চালু করছে না? সেকেন্ড প্রশ্নটা হচ্ছে, যদি কার্যক্রম করতেই না পারে, তাহলে অনিবন্ধিত আবেদিত গণমাধ্যমগুলো আবেদন ফর্ম থেকে প্রচারিতব্য অপশনটুকু দ্রুত বাদ দেওয়া হোক। এবং তার শেষ প্রশ্ন হচ্ছে, এই প্রশ্নগুলো উত্তর আমি সোহাগ আরিফিন ভাই এবং গৌরাঙ্গদার কাছে জানতে চাই। এই মুহূর্তে আয়ন শর্মাদা যুক্ত হয়েছেন। আয়ন শর্মাদা, আপনাকে একটা রিকোয়েস্ট করবো, আমি আপনাকে লিঙ্কটা পাঠিয়েছিলাম, যদি সম্ভব হয় এই বিষয়ে আপনার 5 মিনিট একটু বক্তব্য শুনতে চাই, আপনি একটু যুক্ত হন। এবং বিপ্লব মুসাফিরের লাস্ট একটি প্রশ্ন আবার ছড়ে দিয়েছেন, আমার নবীনগরের কথা তথা নবীনগরের সাংবাদিকদের ইতিহাসে আমার শ্রদ্ধেয় সিনিয়র সাংবাদিকদের মানের ক্ষেত্রে আপনারা কি ভূমিকা কখনো নিয়েছেন? আচ্ছা, এগুলো নিয়ে আরেকদিন কথা বলবো। আমার মনে হয় সোহাগ ভাই ছোট্ট করে যদি আপনি শেষ করেন। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ দাদা আবার আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আরিয়ান লেনিন ভাই যে কথাগুলো লিখেছে, এই কথাগুলো শুরুতেই আমি কিন্তু বলেছি যে যদি এই আবেদিত অনলাইন নিউজ পোর্টাল গুলোকে পারমিশন না দেন, তাহলে এই 17,000-এর অধিক এইগুলো এরকম পেন্ডিং রেখে লাভ নেই। আসলে এই অপশনটা আসলে লেনিন ভাই যেভাবে বলেছে, এই অপশনটা আসলে বাদ দিয়ে দেওয়া উচিত। ঠিক আছে? কারণ আবেদিত দিয়েও অনেকে জাহির করার চেষ্টা করতেছে যে আমরা বাজারে চলে আসছি, হ্যাঁ আমাদেরটা হয়ে গেছে। তো এই জিনিসগুলা কিন্তু অনেক প্রভাব ফেলে আমাদের সমাজের বিভিন্ন স্থানে, এই জিনিসগুলো খুবই প্রভাব ফেলে। তো সেই জায়গা থেকে এই জিনিসগুলো দ্রুত সর্ট আউট করার, যেহেতু কাজগুলো দেখেন প্রক্রিয়াটা কত সহজ, দেখেন আমি তো বলেই গেল যে এনএসআইডিজে ভাই দেখছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অবগত করছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা ক্লিয়ার সিট নেওয়ার পরই তথ্য মন্ত্রণালয় এটাকে পারমিশন দিতেই পারে। তো যেহেতু এই জিনিসগুলো এমন, সেহেতু অনেক অনেক আবেদিত নিউজ পোর্টাল আছে, ভালো ভালো নিউজ করছে, ভালো ভালো বিষয়গুলো তুলে ধরছে। তো সেগুলো যাচাই করতে তারা তো শনি মঙ্গলবার রাখার কথা না। ঠিক আছে? তো সেই জায়গায় আসলে সবচেয়ে বড় কথা হইলো
আমাদের এখন বারবার প্রতি বছর প্রতি জায়গায় এই যে আগামী ৩ তারিখে গণমাধ্যম দিবস আসতেছে, ওই সময় আমরা সাংবাদিক নেতারা, মোরল সাংবাদিকরা সবাই করবে কি, গলা ফাটাইয়া বলবে যে সাংবাদিক নীতিমালা প্রণয়ন করো, মুক্ত সাংবাদিকতা চাই, ঠিক আছে, কি বলে সাংবাদিকতা স্বাধীনতা ফিরিয়ে দিন। তো এগুলোই ওনারা ওই দিন বলবে, কিন্তু ওনারা এই কথাটা বলবে না যে এই যে আবেদনকৃত 17,000-এর উপরে যে পোর্টালগুলো আছে, এগুলো আজকের দিনের আমাদের দাবি এগুলোকে দ্রুত সময়ের মধ্যে নিবন্ধন আনতে, এই কথাটা বলবে না, বুঝছেন? ওই যে জিনিসটাতে আমার সাংবাদিক নেতারা ওইটাকেই ফোকাস করে যে যেই জিনিসটা দিয়ে ওনার মার্কেট ভ্যালু বাড়বে সেই কথাটাকে ইয়ে করে, হ্যাঁ, কিন্তু মূল কথাগুলো রয়ে যায়। এই যে আমরা আজকে বলতেছি অপসাংবাদিকতা, ভাই বিশ্বাস করেন, একটা ফেসবুক, এই যে গৌরাঙ্গদার আমার তিক্ত একটা অভিজ্ঞতা আছে, এই অভিজ্ঞতাটা না শেয়ার করলে আজকে আমার রাতের ঘুমই হবে না, ঠিক আছে? ব্রাহ্মণবাড়িয়াতে এক ছেলে মারা গেল, মারা ফেললো, কে বা কারা মারা ফেললো, ঠিক আছে? তো গৌরাঙ্গদা দেখলো যে ওই ছেলে পরিচয় বহন করে সাংবাদিক, তাও কি একটা ফেসবুক পেজ চালায় ছেলেটা, হ্যাঁ, এবং ওই ফেসবুক পেজের মাধ্যমে সে সব ইয়েগুলো তুলে ধরে, ঠিক আছে? আচ্ছা, এটাকে কন্টেন্ট ক্রিয়েটর আমরা বলি। গৌরাঙ্গদার প্রশ্নটা ছিল এমন যে একটি ব্যক্তি যার কিনা 10টি মাদক মামলা আছে, যার নামে 10টি মাদক মামলা আছে, ডাকাতি মামলা আছে, চুরি মামলা আছে, তাকে কি আমি সাংবাদিক বলবো? মানে গৌরাঙ্গদার কথাটা ছিল এমন, আর আমার কথাটা ছিল এমন যে আফসোস আমাদের দেশের গণমাধ্যমের নীতিমালা প্রণয়ন না হওয়ায় এই ঘটনাগুলো বারবার ঘুরে ফিরে আমাদের পায়ের কাছে আসছে, আমাদের সাথে বাড়ি খাচ্ছে, আমাদের সাথে ধাক্কা খাচ্ছে। বিশ্বাস করবেন যে এই আমাদের দুজনের এই দুইটা ইয়ে হওয়ার পরে, ঠিক আছে, ওই যে কন্টেন্ট ক্রিয়েটর টাইপের অপসাংবাদিকতা বলি আর বোমা সাংবাদিকতা বলি, তারা না মানে ফুসে উঠছে রাগে ক্ষোভে, কেন আমরা এই কথাগুলো বললাম, মানে গুলি করতে পারতেছে না, মানে পারে নাই যে আমাদের দুজনে মারে ফেলবে ভাই, ঠিক আছে? এরকম বিভৎস অবস্থায় গেছি, ঠিক আছে, হ্যাঁ, একদম মানে ইজ্জত নিলামেও তুলে দিছে ফেসবুকে পোস্ট দিয়া। তো এই যে দেখেন, এগুলা আমরা তো বলি ভাই, কিন্তু মোরলরা বলে না, এটাই আমার দুঃখ, যে আমাদের যে সিনিয়ররা আছেন না, তারা বলে না। একটা লাস্ট আবেগীয় একটা কথা বইলা শেষ করি। রিজেন্ট শাহেদ আমাদের দেশের একটা আলোচিত প্রতারকের নাম। আমি 369 পৃষ্ঠা ডকুমেন্ট একত্র করে আমি আমাদের খুব সিনিয়র একজন সাংবাদিক নেতার কাছে নিয়ে গিয়েছিলাম। তখন উনি পৃষ্ঠাগুলো উল্টাইলো আর বলল, দ্যাট ইজ কল ইনভেস্টিগেশন জার্নালিজম। সোহাগ, ভেরি গুড, ভেরি গুড। ঠিক 2 দিন পরে আমি দেখলাম ওই নেতা শাহেদের সাথে একটা সেলফি তুলে বলতেছে ফেসবুকে, প্রিয় শ্রদ্ধাভাজন বড় ভাইয়ের সাথে দেখা। তো আসলে আমরা যতদিন না পর্যন্ত এই শ্রদ্ধাভাজন, অভিভাবক, তারপরে নেতা, লিডার, এই জায়গাগুলো তো সমাধিগুলোর থেকে বেরোতে না পারবো, ততদিন পর্যন্ত আমাদের আদর্শ পচন ধরবে, আমাদের আদর্শ তিল তিল করে পচবে। ওই যে আমাদের বড় ভাই বললো না যে আদর্শ নিয়ে তো বললো, আসলে আমাদের আদর্শ নিয়ে পচন ধরছে এই মোরলদের কারণে, এবং এই পচতে 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 একসময় আমরা পৌঁছে যাবো। অসংখ্য ধন্যবাদ দাদা। আরিফিন ভাইয়ের কথাটা একটু 1 সেকেন্ড একটু ব্যাখ্যা দেই। ওনার লাস্ট কথা যদি আমি বুঝে থাকি, এই যে বড় সাংবাদিকের কাছে গেলেন এবং লাস্ট থেকে কি দেখলেন, ওনার যে দৃশ্যমানতা, ব্যাপারটা হচ্ছে এই, উনি যেটা বলতে চেয়েছিলেন, বড় যে মোরল বা অনেক মুরব্বী সাংবাদিকদের ক্ষেত্রে যারা বড় কিছু চালায়, বড় ধরনের গাড়ি চালায়, ক্রাউন বা মার্সিডিস চালায়, BMW চালায়, তাদের কথাই হয়তো বলছেন। ওনার অন্তর্নিহিত কথাটা হচ্ছে ওনাদের জন্য ঠাকুর গড়ে কেড়ে আমি কলা খাই না, হ্যাঁ। আর আমার একটা লাস্ট কথা থাকবে, চলুন আমরা আলোর পথে হাঁটি। দ্যাটস এনাফ। সঠিক, সঠিক, সঠিক। অনেক ধন্যবাদ আমাদের ডক্টর আসাদ এবং সোহাগ আরিফিন, এবং আমাদের সঙ্গে দীর্ঘক্ষণ ছিলেন। প্রথম দুঃখিত,
কালের কণ্ঠের আমাদের মাল্টিমিডিয়া নিউজ এডিটর গাউস রহমান পিয়াস। আমাদের সঙ্গে ছিলেন মোহনা টেলিভিশনের চিফ এডিটর প্ল্যানিং, অনলাইন এবং কারেন্ট অ্যাফেয়ার্স যিনি দেখেন আমার অত্যন্ত প্রিয় ভাজন মোহাম্মদ আবু আবিদ। আমাদের সঙ্গে ছিলেন শাহিন রেজা টিটু এবং আমাদের সঙ্গে আরেকজন কে যেন ছিলেন, আমি এই মুহূর্তে নামটা হয়তো ভুলে গেছি। তো আপনাদের আয়ন সবাইকে শর্মা দাদা, ধন্যবাদ দিয়ে হ্যাঁ, আয়ন শর্মা দাদা যুক্ত আমাদের হয়েছেন বললেন না? না, আয়ন শর্মাদাকে আমি দিয়েছিলাম কিন্তু আয়ন শর্মাদা যুক্ত হননি। তিনি দেখছেন এখন লাইভে, উনি আয়ন শর্মা দাদা প্রশ্নটা থাকলে দেখছেন। বেশ কিছু কথা বলতে পারতো, যে জিনিসগুলো উনি না, ইদানিং চালু করছেন। ওনার প্রথম লেখাটাই আমি শর্মাদার লেখাটাই আমি প্রথম শুরু করেছিলাম। এই কারণে ওনাকে আমি বলেছিলাম যুক্ত হওয়ার জন্য। যাই হোক, শর্মাদা যুক্ত হলে ভালো হতো, যেহেতু তিনি পুরো বিষয়টা নিয়ে গতকাল থেকেই কাজ করছিলেন। প্রিয় দর্শক, অনুষ্ঠানটি শেষ করবো। আমাদের বিষয়বস্তু ছিল যে ভুয়া বা অপসাংবাদিকতা রোধ করবে সিলেট পুলিশের যিনি পুলিশ কমিশনার, তার যে কোনো বিজ্ঞপ্তি সেটি 24 ঘন্টার মধ্যে আবার তাকে বাতিল করতে হয়েছে, অর্থাৎ রুজু করতে নিয়েছে। এই বিষয়টি নিয়ে আসলে আমরা কথা বলছিলাম এবং সকল বক্তাই কিন্তু এক বাক্যে এই উদ্যোগটিকে স্বাগত জানিয়েছে। অর্থাৎ ভুয়া এবং অপসাংবাদিকতা বা ফেসবুক সাংবাদিকতা কিংবা এই যে ধান্দাবাজি সাংবাদিকতা, চাঁদাবাজি সাংবাদিকতা যেভাবে বাড়ছে সেটিকে বন্ধ করার যে উদ্যোগটি আসলে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় নেওয়ার কথা ছিল, সেটি হয়তো না নিয়ে একই উদ্যোগটি পুলিশ কমিশন নিয়েছেন এবং পুলিশ কমিশনার এই জায়গাটাতেই ভুল করেছেন। সকল বক্তা এক বাক্যে বলেছেন যে আপনার উদ্যোগটি, আমরাই তো বলছি যে এই অপসাংবাদিকতা দূর করতে হবে, ভুয়া সাংবাদিকতা দূর করতে সরকারের নানান পদক্ষেপ নিতে হবে। সেই পদক্ষেপটি নিয়েছিলেন মূলত পুলিশ কমিশনার এবং যে কারণে আমিও সকালবেলা তাকে সাধুবাদ জানিয়ে বলেছিলাম যে এই উদ্যোগটি সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে যদি আসতো তাহলে আমার মনে হয় এক্সিকিউট হতে খুব সময় একটা লাগতো না। এবং পরবর্তীতে একটা পর্যায়ে পিনাকি ভট্টাচার্যের মতো একজন অনলাইন অ্যাক্টিভিস্ট সারা পৃথিবীতে যিনি জনপ্রিয়, তার একটি পোস্টের ৮ ঘন্টার মধ্যে কিন্তু তাকে এই পোস্টটি উইথড্র করতে হয়েছে, অর্থাৎ এই বিজ্ঞপ্তিটি। তো এটি নিঃসন্দেহে পুলিশ কমিশনারের জন্য, আমি ২ বার তার সাথে কথাও বলেছি। কিন্তু আগামী কয়েকদিনের মধ্যে সেখানে প্রাইম মিনিস্টার যাচ্ছেন। আ আমাদের কালের কণ্ঠে পিয়াস দা যুক্ত হয়েছেন। আমরা তার ১ টা মিনিট নিয়ে নেই। আ পিয়াস দা, আমরা অনুষ্ঠানটা শেষ করতে যাচ্ছিলাম। যেহেতু আপনি আবার যুক্ত হয়েছেন, যদি শেষ বেলায় আমাদের এই ছোট ভাইদের উদ্দেশ্যে যদি কিছু বলেন। পরে কি আলোচনা হলো তা তো শুনিনি, আমি কোত্থেকে শুরু করবো বুঝতে পারছি না। আপনি শুধু ওই একটু যে আমাদের কি একটু কোন ধরিয়ে ধরনের দেন। সাংবাদিকতা করা উচিত এবং পুলিশ কমিশনার যেই একটা বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়েছেন এবং যেটা আপনারা সবাই তাকে সমর্থন দিয়েছেন, কিন্তু শেষ মুহূর্তে বলেছেন যে তার প্রসেসটা ছিল একটু উল্টো, এটি সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে আসলে ভালো হতো। সেক্ষেত্রে অন্তত দুটো কথা বলেন পুলিশ কমিশনারের উদ্দেশ্যে, যে ভদ্রলোক একটা উদ্যোগ নিয়েছেন, অন্তত মূলধারা সাংবাদিকরা তাকে একটা সাপোর্ট দেখ। যদিও এখানে সোহাগ আরিফিন ভদ্রলোকের তো শাস্তি দাবি করে বললেন যে তার শাস্তি হওয়া উচিত। আমি বরং আপনাকে একটা ধন্যবাদ দেব শুরুতেই, যে আপনি এটা পিক করে এই যে একটা আয়োজন করেছেন এবং আয়োজন করে এটা বৃহৎ পরিসরে নেওয়ার চেষ্টা করেছেন, যে এটা খুব একটা ভালো উদ্যোগ হয়েছে। হুম। আহ, এবং আমি মনে করি আমরা নিজেদের কথাগুলো নিজেদের বলা উচিত। আমরা যদি আমাদের স্বার্থ বা আমাদের নিরাপত্তা নিশ্চিত না করি, তাইলে সরকারও করে দেবে না, আর পাবলিক তো করেই দেবে না। আর এখানে যেহেতু একটা আয় রোজগারের বিষয় দাঁড়িয়ে গেছে, কন্টেন্ট ক্রিয়েটররা এগুলো সামনে আরো করতেই থাকবে। বা যে ওই বাদল ভাইও বলছিলেন যে এটা আসলে একটা ইনকামের মাধ্যম হয়ে গেছে। যারা ওয়েবসাইট করছে তারা তো নিশ্চয়ই একটা হয় পলিটিক্যাল গেইন অথবা ইকোনমিক্যাল গেইনের টার্গেট থেকে করছে। তো সেই জায়গা থেকে যেহেতু তাদের ইন্টারেস্ট আছে, তারা করতেই থাকবে। তো সেই জায়গায় আমরা আমাদের প্রোটেকশনটা আমাদের নিশ্চিত করতে হবে। সো আমি মনে করি আপনি যে আয়োজনটা উদ্যোগটা নিয়েছেন এবং এটা নিয়মিত করা উচিত। মিডিয়ার যে কোনো বিষয়ে আমার মনে হয় আরো ঘন ঘন আপনি আয়োজন করতে উদ্যোগ নিতে পারেন আমি মনে করি। কারণ আমার মনে হচ্ছে যে মেইন স্ট্রিম মিডিয়াগুলো তারা তাদের আহ, 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 সাংবাদিকদের বিষয়ে তারা খুব একটা ইয়ে না আর কি। আগ্রহী কনসাস না। না, হ্যাঁ, আগ্রহী না। সো আমরা যারা আপনার মতো যারা আছেন, ধরুন আপনি যে সাধুবাদ পাওয়ার যোগ্য 400 কাছাকাছি বা পেরিয়ে গেছে আপনার। সো এটা এই যে নিশ্চয়ই ৪৪১। 441, এটা বিশাল ব্যাপার। তো আমি মনে করি আপনার ফোকাসটা মাঝে মাঝে মিডিয়ার উপর করছেন, আর একটু বেশি করে করা উচিত। কারণ মিডিয়ার অনেক ডালপালা গজিয়েছে, নানা রকমের মিডিয়া, সোশ্যাল মিডিয়া, মেইন স্ট্রিম মিডিয়া,
মাল্টিমিডিয়া, অনলাইন মিডিয়া। সো এক এক একটা ধরে একটা ক্যাটাগরি ধরে ধরে আপনি আলোচনা করতে থাকেন, আমি মনে করি সেটা ভালো হবে। আপনাকে আমি ধন্যবাদ দিতে চাই, আর অন্য সবাইকেও ধন্যবাদ দিতে চাই যে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য কথা বলছে। এই তো। অনেক ধন্যবাদ পিয়াজদা। পিয়াজদা, আমি হ্যাঁ। যেহেতু মানে আপনি একটা স্পেশাল থ্যাঙ্কস দিয়েছেন আমাকে, আমি আপনার প্রতি কৃতজ্ঞতা জানাই এবং আপনাকে শ্রদ্ধা জানাই। আপনি আমাদের ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান এবং কালের কণ্ঠের মতো একটা প্রভাবশালী দৈনিকের নিউজ এডিটর হিসেবে দায়িত্ব পালন করছেন। আপনারা যদি আমাকে উৎসাহ দেন, একটা বিষয় আমি ক্লিয়ার করতে চাই, সেটি হচ্ছে যে গত ৫ বছরের বেশি সময় ধরে আমার ৪৪১ টা পর্ব করতে গিয়ে আমি কিন্তু ওই যে নিজের খেয়ে বনের মোষ তাড়াচ্ছি। অর্থাৎ এই ধরনের পোর্টাল থেকে আপনিই বললেন যে অনেকেই ইনকামের জন্য আসে। আমি কিন্তু এখান থেকে এখন পর্যন্ত মানে দুটো টাকাও পাইনি। ইভেন এই ধরনের আ প্রোগ্রাম করতে গিয়ে যে কারো কাছ থেকে সহযোগিতা নেওয়া, যে ভাই আপনি আসবেন গেস্ট হিসেবে, আপনি আমাকে ৳২,০০০ দিবেন। সেটাও আমি এই ৪৪১ এর মধ্যে এখন পর্যন্ত করতে পারিনি এবং সেটি আমার আনটিল ডেথ করবারও ইচ্ছে নাই। তবে একটি বিষয়ে আমি আপনার হেল্প চেয়েছিলাম যে যদি মনিটাইজেশন করতে গিয়ে বা এই জাতীয় যে কি সুযোগ সুবিধা নাকি পাওয়া যায় অনলাইন থেকে, Google থেকে, হুম, হুম। সেটা হইলে আমার কোনো আপত্তি নাই। কিন্তু আমি কিন্তু এখন পর্যন্ত এই ৫ বছরে আজকে ৪৪১ পর্ব করতে গিয়ে আমি কিন্তু আমার পকেটের নিজের টাকাই খরচ করছি। একটি লাভ হয়েছে, সেটি হচ্ছে আপনাদের মতো মানুষদের সঙ্গে আমার একটি সুসম্পর্ক তৈরি হয়েছে। দেশ-বিদেশের বহু খ্যাতনামা মানুষ এই নবীনগরের কথায় এসছেন। হৈমন্তী শুক্লা দিদির মতো এত বড় মানে জগৎ বিখ্যাত একজন গানের পাখি আমার এই টক শোতে ৪ বার না ৫ বার মতো তিনি এসছেন। আমার আসলে প্রাপ্তি এই জায়গাটাতে। আপনি বহুবার এসছেন। এর বাইরে আসলে আমার আর কিচ্ছু করার নাই। আর আপনি সরাসরি আমি লাইভে আমাকে একটা ধন্যবাদ দিয়েছেন। এর চেয়ে আরেকটা প্রাপ্তির কথা আপনাকে জানিয়ে দেব। সেটা হলো জি। আপনার এই যে অসাধারণ বাগ্মিতা, এই যে সঞ্চালনা, এই যে ধরেন শেখা, এটা তো এ, এটা ডক্টরেট করেও তো একজন শিখতে পারবে না, না আপনি যেই মানের সঞ্চালনা করেন। তো এটা তো আপনার এই নবীনগরের কথা থেকে আপনি সেটা সেটা পেয়েছেন। আপনার আর কিছু না পান, এই জিনিসটা তো পেয়েছেন। আর্থিক মূল্য হয়তো তার একদিন হতেও পারে, না হোক, হোক বা না হোক, কিন্তু আপনার এই যে একটা দক্ষতা আপনি অর্জন করেছেন, সেটা তো অমূল্য। না, নাকি? সেটাই যে আপনার উপরে একজন আছে, আমার ফ্রেন্ড, আমার ক্লাসমেট, আমার দোস্ত, আমার খুবই ঘনিষ্ঠ বন্ধু। আমরা সেই ন্যাংটাকাল থেকে আমরা ইন্টারমিডিয়েট পড়েছি এবং সে হ্যাঁ। পরে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে ডক্টরেট করে সে এখন ভালো জায়গায় আছে। ও ও ওরা খুব ভালোভাবে কথা বলতো ছোটবেলা থেকেই। তাদেরকে ফলো করতাম। ডক্টর আসাদ আমার অত্যন্ত বাল্য বন্ধু। আমরা এতটাই ঘনিষ্ঠ, কিছুদিন আগে সে আমার বাসায় এসেছিল এবং তার একটা বড় পরিচয় হচ্ছে সে মানে নবীনগরের অত্যন্ত সর্বজন শ্রদ্ধেয় ডক্টর আমজাদ হোসেন সাহেবের ছেলে। তার ৩ ভাই, এখন একজন মেজর জেনারেল আমাদের ক্লাসমেট, তার বড় ভাই লেফটেন্যান্ট জেনারেল এবং আরেকজন আছে চিটাগং এর সবচেয়ে বড় পুলিশের কর্মকর্তা, আ আ ডিআইজি। এরকম পরিবারের ডক্টর আসাদের মতো বন্ধু এবং আমার সবচেয়ে বড় প্রাপ্তি আমি বলি আজকে অনলাইনে, ভদ্রলোক মারা গেছেন। আমি তাকে শ্রদ্ধা জানাই। তিনি হচ্ছেন আলী যাকের। আলী যাকের আমাকে ধরে কথা শিখিয়েছেন কিভাবে শুদ্ধ বাংলায় কথা বলতে হয়। তো এই বিষয়গুলো আসলে একদিনে হয় নাই, ৫ বছর করতে হয়তো কিছুটা এসছে। আমি চেষ্টা করে যাচ্ছি। তবে দোয়া করবেন এবং আপনি যে সুন্দর আমাকে যে প্রস্তাবনাটা দিয়েছেন বা নির্দেশনা আমি বলব, যেহেতু আপনি আমার সরাসরি বস, যে এটি আরো বেশি করতে হবে। আমি হয়তো সপ্তাহে ১ টা বা ২ টা করি। আমার আসলে ইচ্ছে হয় যে প্রতিদিনকার এই বিশেষ করে সাংবাদিকতার উপরে, কারণ আপনি মেইনস্ট্রিম এর যে মূলধারার যেই মিডিয়া জগৎ বলেন, অ্যা সেই জগতে তো নিশ্চয়ই সোয়াগাড়ি ফিনদের যাওয়ার কোনো সুযোগ নেই। আমি কিন্তু খুঁজে এই সমস্ত সোয়াগাড়ি ফিনদের বের করি। রিমন ভাই আমাকে অনেক মানে এত বেশি আদর করতেন আরকি, বা আমাকে খুব শ্রদ্ধাও করতেন। উনি আমার ২ বছরের ছোট ছিলেন। পরে জানতে পেরেছি। ১ম ভেবেছিলাম উনি আমার বড়। তো তিনিও কিন্তু পিয়াসদা বলতেন যে, "দাদা, আপনি নবীনগরের কথাটা আমাদের জন্য, আমরা যারা মেইনস্ট্রিম এ যাওয়ার কোনো সুযোগ নেই, আপনি আমাদের সেই সুযোগটা করে দিয়েছেন।" আমি বলি যে যারা বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে অন্তত সৎ সাংবাদিকতা যারা করেন, যারা গণমাধ্যমের নিয়ে কাজ করতে চান, গণমাধ্যমের ডেভেলপ চান, এই সমস্ত মানুষগুলি যখন বলবেন, আমি আপনাদের জন্য হাজির হব। এবং বিশেষ করে এই যে আজকে দেখেন অপসাংবাদিকতা রোধ করবে এই পুলিশ কমিশনার মহোদয় এমন একটা ভালো উদ্যোগ নিয়েছেন। আমি কিন্তু সেটাকে আমি এতটা বুঝতেও পারিনি যে তার আইনগত তার অধিকার আছে কিনা সেটা করবার। কিন্তু আমি উদ্যোগটাকে স্বাগত জানানোর জন্য আমি তার সঙ্গে ২ বার কথাও বলেছি এবং এটিতে আজকে টক শো করে আপনাদের মেসেজ গুলো মানুষকে জানানোর চেষ্টা করেছি। তো দোয়া করবেন। আচ্ছা, নবীনগরের একটা জিনিস কথা মনে পড়লো, আমি আর ৩০ সেকেন্ড বলি। আপনি যদি এটা মিডিয়া জি, ফোকাস করেন আলোচনাটাকে, তাহলে কিন্তু আপনি ধরেন যে ঢাকায় কিছু প্রতিষ্ঠান আছে, এমআরডিআই বা ডিসমিস ল্যাব, ডিজিটাল রাইটস, হ্যাঁ, আপনি তাদের সঙ্গে পরবর্তী পর্যায়ে কথা বলে যে আপনারা আমাকে একটু সাপোর্ট দেন, এটা হতেও পারে সম্ভব।
সো একটা আপনি যে কোনো একটা ইয়ে ধরেন আর কি, যেহেতু আপনি মিডিয়ার মানুষ, মিডিয়া ফোকাস করে ফেলেন আপনার ইয়েটাকে, আমি এটা করতে আমি পারেন। নেক্সট আমার ডক্টর আসাদ আমাকে বলছিল যে এতদিন যাবত তুই এটা নিয়ে কাজ করতেছিস কিন্তু তোর হুম হুম কেন ইনকাম আসছে না বা কি। তো যেহেতু আপনি হুম হুম এর হুম মধ্যে বোধহয় আমাকে একাধিকবার বলেছেন যে অপুদা হুম আপনি হুম হুম ঢাকায় যেহেতু আসেন হুম কালেক্ট কন্ট্রোল অফিসার আসেন, আপনি আমার একটু হেল্প নেন, আমি আপনাকে এই হুম জায়গাগুলোতে হুম। একটু টাচ করে দেব। অপু এবার আমি আমরা আশা পিয়াসদার করছি অপু আমি পিয়াসদার কথার রেশ ধরে শুধু একটা বাক্য বলি, সেটা হচ্ছে এই, পিয়াসদা যেটা মানে খুব স্ট্রংলি বিলিভ করে আপনাকে বলতে চাচ্ছিলেন যে আসলে আপনি আর কিছু না পেয়ে থাকেন। হুম হুম হুম। আমি যদি পিয়াসদার ভাষায়ও বলি বা কবির সাহিত্যিকের ভাষায় বলি, অসংখ্য অর্থ শুধু অনর্থের বিনিময়ে দিতে পারে, কিন্তু একটা সঞ্চালক হওয়া খুবই কঠিন। Yes. আমরা যদি হুম আনিস ভাইকে চিন্তা করি, আবু সাইদ স্যারকে চিন্তা করি, এরা কজন বাংলাদেশে? নরেন হুম বিশ্বাস কজন বাংলাদেশে? একজন একজন করি কিন্তু। হুম তাইলে এই যে অর্থবিহীনভাবে আপনি সঞ্চালক হয়েছেন, আমি খুব প্রাউড করি বলি। আপনার অনেক দোষগুণ থাকতে পারে, মানুষ মাত্রই তো দোষগুণ নিয়ে হয়, কিন্তু এই যে আপনার যে উপস্থাপন প্রক্রিয়াটা, এই যে স্পন্টেনিটি, এটা আমি আমেরিকাতে পর্যন্ত আলোচনা করি যে এই হুম হুম পাগলের আর কিছু থাকুক না থাকুক, বিদ্যার কিছু না থাকুক, ডিগ্রি না থাকুক, এটা ওর আছে। এই যে এই সভাপতি, ওই সভাপতি, হ্যান সভাপতি, আমার ভাই সভাপতির তো দরকারই নাই, দরকারই নাই। আই এম এনাফ ফর মাই সেলফ, দ্যাটস ইট। এটাই বোধহয় পিয়াস দা বলতে চাচ্ছিলেন। Yes, ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ দাদা হাত তুলে হ্যাঁ। রাখছে, আমি একটু বলবো। জি, জি, দাদা, পিয়াস ভাই এবং আসাদ ভাই, আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব চট্টগ্রামে কখনো আসবেন বেড়াতে। হ্যাঁ, আর গৌরাঙ্গ দা আমার চট্টগ্রামে বিশেষ করে ফেমাস হচ্ছে এই তার সঞ্চালনার কারণে। এবং যতবার কোনো অনুষ্ঠানে গৌরাঙ্গদাকে আমি আনার চেষ্টা করি, তা পিছে পিছে আমার সংগঠনের ছেলেপেলেরা বলে যে একটু চেষ্টা করেন না দাদারে উপস্থাপনা করানো যায় কিনা। আমি বলছি আমি অতিথি হিসেবে দাওয়াত করে আনতেছি আর তুমি বলতেছো উপস্থাপনা করতে। মানে তাদের প্রথম চর্চাটাই থাকে যে দাদারে দিয়ে যদি উপস্থাপনা করানো যায় অনুষ্ঠান হিট। মানে তারা এই এতটুক অন্তত বিলিভ করে রাখছে যে দাদা যদি উপস্থাপনা করে অনুষ্ঠান চরম মাপের হিট। বুঝছেন? ধন্যবাদ দাদা। দাদা চালিয়ে যান, আমরা আপনার পাশে আছি। ঠিক আছে? এবং আমি আমি আপনাকে আজকে লাইভের মাধ্যমে কথা দিয়ে যাচ্ছি, যতক্ষণ পর্যন্ত আমার নিঃশ্বাস আছে আমি দাদা আপনার ছায়াতলে আছি, আলহামদুলিল্লাহ। জি। অনেক ধন্যবাদ এবং পিয়াস দা এবং আসাদ ভাই, মানে আসাদ মানে আমার বন্ধু আসাদ, তোকেও বলি আরিফিন ভাইয়ের নাম্বারটা আমি দিয়ে রাখবো। চট্টগ্রাম যেহেতু তোর ভাই এখন চট্টগ্রামের বড় পুলিশ কর্মকর্তা, নিশ্চয়ই যাবি। তো সেখানে গিয়ে আগে উঠবি সোহাগ আরিফিনের বাসায়, ছোট্ট একটা ঘর, একেবারে ছোট্ট ঘর, কিন্তু ওখানে মানে আতিথেয়তা, আন্তরিকতা কি সেটা শেখবার আছে আরফিন ভাইয়ের কাছে। আমার মনে হয় পিয়াস দা যদি কোনো এক সময় চট্টগ্রামে যান, আপনি তো নিশ্চয়ই কালীকণ্ঠ অফিসে বসবেন গিয়ে, বা আপনার ব্যুরো অফিসের প্রধান যিনি তার সঙ্গে সেই মোস্তফা কি যেন নামটা, আহ, সেখানে যাবেন। কিন্তু আমি নঈম বলবো ভাই, যে নঈম ভাই, নঈম ভাই, হ্যাঁ নঈম ভাই খুবই নঈম ভালো ভাই মানুষ, আমাদের বড় ভাই। অসাধারণ মানুষ। হ্যাঁ, তো আপনি পিয়াস দা একবার সোহাগ আরিফিন ভাইয়ের এখানে গিয়ে একটু তার বাসায় যাবেন, তার আতিথেয়তা কি সেটা নিশ্চয়ই দেখে আসবেন। এবং আমি প্রাউড ফিল করি সোহাগ আরিফিন আমার বয়সে মিনিমাম অন্তত ১০-১৫ বছর ছোট হবে, এরপরে তাকে ইয়ে খুব ভাই, সম্মান এই করি। গৌরাঙ্গ দাদা, আপনি একটা ইয়ে জি, করে ফেলেন, 7 দিনের বা মাসিক একটা প্রোগ্রামের একটা শিডিউল করেন। হ্যাঁ, একদম রুটিনের মতো করে করেন, একটা প্ল্যান করে যে আপনি আসলে যে মাসে একবার মিউজিক, একবার ধরেন পলিটিক্স, একবার হলো যে মিডিয়া। হ্যাঁ, এরকম একটা এপিসোড এপিসোড করে একটা প্ল্যান করতে পারেন ফাইন আপনি। ফাইন মানে ফাইন। একটা এই তো এই কারণে তো ভাই আপনি ঢাকার কালের কণ্ঠের হেড অফ নিউজ, আর আমি করে রয়েছি নবীনা করে। এবার আসবো ঢাকায়, আইসা আপনার কাছ থেকে একটা টোটাল প্ল্যান তৈরি করব। এবং এটা কিন্তু আমার মনেও ছিল যে আসলে আমি যদি মাসে যদি অন্তত ধরেন প্রতি সপ্তাহে যদি ৮টা প্রোগ্রাম করি, সপ্তাহে ২টো, তাহলে আমি হুম হুম। কোন দিন করব কালচারাল, কোন দিন করব মিডিয়া, কোন দিন করব এই এই টাইপের কিছু সুন্দর সুন্দর সাজেশন আমি আপনার কাছ থেকে নিব। এবং আমার মনে হয় আজকে এই ৫ বছরে ৪৪১তম পর্বটা আমার জন্য একটা স্মৃতিময়, কিংবা আমার জন্য সবচেয়ে বড় প্রাপ্তি যে প্রোগ্রামের বাইরেও কিছু খোলামেলা কথা অন লাইভে আপনারা আমাকে সাজেশন দিয়েছেন, এবং সেগুলো নিশ্চয়ই আমার জন্য একটা বড় আপনার কেক প্রাপ্তি। গলে গেছে না এটা পড়ে গেছে? ওই তাজুর কেক গলে গেছে না পড়ে গেছে? ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। শুভরাত্রি। শুভরাত্রি।